নমস্কার আপনাদের সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। শুভ সন্ধ্যা সবাইকে জানাই। আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে হোরারি জ্যোতিষ। হোরারি জ্যোতিষের মাধ্যমে আপনারা যেটা জানতে পারবেন সেটা হচ্ছে প্রশ্নের উত্তর। আপনি যখন প্রশ্ন করছেন সেই প্রশ্নের সঠিক উত্তর, তার সময়, মানে কোনো একটা ঘটনার সম্পর্কে যখন আপনি জানতে চাইছেন, কোনো হারিয়ে যাওয়া বস্তু, এই সমস্ত বিশদে আলোচনা হবে। আর আজকে যিনি আলোচনা করবেন পল্লবী রায়চৌধুরী ম্যাম। আমি বেশি কথা না বাড়িয়ে আমি ওনার কাছে হ্যান্ড ওভার দেবো আর ম্যামকে বলবো যে আপনি আপনার হোরারি জ্যোতিষ সম্পর্কে আলোচনা করুন। তারপর যারা যুক্ত হয়ে আছেন ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন, অ্যান্ড শেষের দিকে আবার ফিরে আসবো আমি। মাঝখানে যদি কোনো সমস্যা হয় আমি আবার এখানে অ্যাড হব। তো ম্যামকে বলবো আপনি আপনার মাইক অন করে নিন। আচ্ছা, আমি একবার কন্ট্রোলটা দেখে নিই। আচ্ছা, হ্যাঁ, মাইক অন আছে ম্যাম, আপনি আসুন। আপনার মাইকটা অন করুন, মাইকটা অন করুন। দেখুন, হ্যাঁ, হ্যাঁ শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অডিও ক্লিয়ার আছে। হুম, আচ্ছা, সকলকে শুভ সন্ধ্যা। এখানে উপস্থিত জ্যোতিষ অনুরাগী বন্ধুদের প্রতি অনেক আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এবং শান্তনু আচার্য স্যারকেও আমার যথেষ্ট অভিবাদন, ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্ম আমাকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। তো খুব ছোট্টর মধ্যে আমি চেষ্টা করেছি হোরা বা হোরারি কি এটা সম্বন্ধে একটু সামান্য কিছু বক্তব্য পেশ করার। আচ্ছা, আমি জানি না এই গ্রুপে জ্যোতিষ বন্ধু বা কজন আছে না আছে। তা আমি চেষ্টা করব জ্যোতিষ যারা জানেন অথবা যারা না জানেন, যাতে প্রত্যেকের কাছেই এই সাবজেক্টটি যথেষ্ট সরল ভাবে আমি উপস্থাপন করতে পারি। আর যেখানে বুঝতে আপনাদের প্রবলেম হবে, অসুবিধা হবে, অবশ্যই কিন্তু আমাকে বলবে। আমাকে না হলে তো স্যার বলেছেন, স্যারকে বলবো। আশা করি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়া। শুরু করতে পারি কি? হ্যাঁ, আপনি শুরু করুন, আপনি শুরু করুন। আচ্ছা, 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 এখানে প্রথম প্রেজেন্টেশনটা অন কথা করবো নাকি? আপনি একটু স্ক্রিনটা শেয়ার করে দিন। আচ্ছা, দেখে বলুন যে স্ক্রিনটা শেয়ার হয়েছে নাকি। হ্যাঁ, 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 দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, অসুবিধা নেই। স্যার, স্ক্রিনটা পরের পেজটা দিন। আচ্ছা, হুম, আচ্ছা, দেখুন, ঘোড়া, এই যে ঘোড়া যে টার্মিনোলজিটা আছে, ঘোড়া এসছে কিন্তু ঘোড়ার প্রকৃত অর্থের মানে হচ্ছে সময়। দেখুন, একদম সাধারণভাবে বলতে গেলে একটা মানুষ তার কোনো প্রবলেমে, কোনো অসুবিধায় পড়ে হোক, বা নিজের সম্বন্ধে বা পরিবারের সম্বন্ধে বা কোনো কিছু জানার জন্য আমরা যখন জ্যোতিষীর কাছে যাই, জ্যোতিষীর দ্বারস্থ হই, তখন আমরা কি করি? যে আমরা প্রথমে কি গিয়ে জিজ্ঞেস করি যে আমাদের একটা ইভেন্ট আছে, ইভেন্টটা বলি যে আমার এইটা প্রয়োজন বা এইটা হলে ভালো হয়, বা আমি এই ব্যাপারটা ফেস করছি স্যার, তো আমাকে যেভাবে হোক এটা একটু বলে দিন বা এটা একটু করে দিন। তো
সেখানে যখন আমাদের গণনাটা হয়ে যায়, গণনা হয়ে যাওয়ার পর আমরা জিজ্ঞেস করি না যে আচ্ছা স্যার এই ব্যাপারটা বা এই যে এপিসোডটা বা এই ইভেন্টটা হতে কতদিন সময় লাগতে পারে। তো এই সময় যখন আসে তখনই সম্ভাব্য সময়ের যে প্রসঙ্গ আসে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই হোরা বা হোরারই বিচার করে নিলে কিন্তু আমরা প্রকৃত সম্ভাব্য যে সময়টা সেটাকে কিন্তু আমরা আস্তে আস্তে প্রেডিক্ট করতে পারি। এবং এখানে অনেকের মনে হতেই পারে যে সম্ভাব্য সময় যদি আমি যেটাই ধরবো না কেন বা যেটাই আসুক না কেন, সেটা কি একদমই অ্যাকুরেট হবে? মানে আমি যদি বলি রোববার হবে তার মানে কি রোববারই হবে, বা সোমবার হলে সোমবারই হবে, এরকম না। ধরুন একটা ইন্টারভেল থাকে, আমাদের যেরকম দশা অন্তর্দশা মহাদশার একটা ইন্টারভেল থাকে, এখানেও কিন্তু একটা ইন্টারভেল থাকে। তবে হোরা শাস্ত্র বা হোরা গণনা এতটাই ফ্রুটফুল বা এতটাই প্রেডিক্টেড যে এটা কিন্তু শুধু আপনাকে বছর বা মাস নয়, এটা পুঙ্খানুপুঙ্খ ভাবে যদি হিসেব করা যায় আপনাকে কিন্তু সপ্তাহ এবং দিন এবং কোনো কোনো সময় কিন্তু ঘন্টারও হিসেব কিন্তু দিতে পারে, সম্ভব হয়। যদিও এটা পুরো যে ব্যাপারটা নির্ভর করে হচ্ছে যিনি ঘোড়াটা করছেন, মানে যিনি গণক। গণক যতটা অন্তর্দৃষ্টি সম্পন্ন হবেন, জ্যোতিষ মনোভাবাপন্ন হবেন এবং খুব ভাবে মানসিক স্থিতিশীল অবস্থা থাকতে হবে যে গণৎকার আছেন বা হোরা বিশেষজ্ঞ যিনি আছেন তার কোন একটা ইভেন্ট, টাইম অফ ইভেন্ট বা হোরাকে নির্ধারণ করার জন্য। এবং এই যে হোরা শাস্ত্রটা আমরা কিন্তু সব থেকে বেশি পেয়ে থাকি আমাদের সাউথ ইন্ডিয়ান বা দক্ষিণ ভারতীয় জ্যোতিষের ক্ষেত্রে। দক্ষিণ ভারতীয় জ্যোতিষের মধ্যে একটি অন্যতম শাখা হয়তো আমার এখানে যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুরা আছেন অথবা যারা জ্যোতিষ সম্বন্ধে যাদের বিশেষ কোনো ধারণা নেই, তারাও জেনে রাখুন নারী অ্যাস্ট্রোলজি বা নারী জ্যোতিষ। নারী জ্যোতিষে খুব ভালোভাবে টাইম অফ ইভেন্ট বা হোরা নিয়ে হোরা প্রসঙ্গে কিন্তু আলোচনা করা আছে। হ্যাঁ, যদিও আমাদের বৈদিক জ্যোতিষেও রয়েছে, কেপি জ্যোতিষেও এখন বর্তমানে হোরার নতুন ভাবে গবেষণা করে নতুন কিছু টেকনোলজি আবিষ্কার করা হয়েছে, কিন্তু ট্র্যাডিশনাল হোরা বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে নারী জ্যোতিষের হোরা, যাকে এক কথায় বলা হয় কাশ্যপ হোরা। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম ঘোড়ার একদম মানে পিন পয়েন্ট প্রেডিকশনের যে সময়, ওরা মানেই হচ্ছে আমি যে পিন পয়েন্ট প্রেডিকশন করবো তার সময় থেকে, এবং এই যে সময়টা নির্ধারণ করা হচ্ছে এই সিস্টেমটাকে বলা হয় হোরারি। এবং এই হোরারি সম্পূর্ণভাবে নির্ভর করে, দেখবেন আমি লিখে দিয়েছি, নির্দেশনামূলক। আমি কি নির্দেশ করছি, মানে আমি যদি কোশ্চেন করি তাহলে আমার কোশ্চেন, আমি যাকে প্রশ্ন করছি তার মানসিক স্থিতিশীলতা এবং তার অন্তর্দৃষ্টি এবং তার জ্ঞানের পরিধির উপরেতে। আমি আমার কর্মজীবনে অনেক জ্যোতিষের সঙ্গেই আমার আলাপ আছে, হয়তো পরবর্তীকালেও আরো আলাপ হবে। আমি কিন্তু খুব কম জ্যোতিষকে দেখেছি এখন অব্দি, আমার সূক্ষ্ম মানে কি বলবো ক্ষুদ্র বা সূক্ষ্ম জীবনে যতটুকু অভিজ্ঞতা আছে, অনেকেই কিন্তু অনেক কিছু বলতে পারেন না বলবো না, কারণ জ্ঞান না নিয়ে বা শাস্ত্রজ্ঞ ব্যাখ্যা না দিয়ে কিন্তু এই জিনিসটি বা এই পথে কিন্তু কেউ হাঁটেনি বা হাঁটতে পারবে না। কিন্তু খুব কম মানুষকেই আমি দেখেছি যারা সব বলার মধ্যেও সঠিকভাবে সময়টাকে নিরূপণ করতে পারে। তো জ্যোতিষের যদি একটি বিতর্কিত শাখা হয়, অনেকে এটাকে বিতর্কিত শাখাও বলে থাকেন, কারণ অনেক জ্যোতিষী অনেক কিছু জানেন কিন্তু টোটাল হোরা নিয়ন্ত্রণ করা, কারণ হোরার কিন্তু কেন অনেকে এটি থেকে দূরে থাকে বা এটি নিয়ে খুব একটা আলোচনা করে না, প্রথমত এটি একটি অতি প্রাচীন পদ্ধতি। দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু এটা এসছে বেশিরভাগ তামিল, মালায়ালাম, কন্নড় এই তিন ভাষার সমন্বয়ে কিন্তু এর যে অরিজিনাল যে বইগুলো আছে সেইগুলো লেখা। কারণ আগেকার দিনে বই কেমন লেখা হতো হচ্ছে তালপত্রে, মানে পুঁথি করা হতো। ওই যে পুঁথিগুলো আছে ওই পুঁথিগুলো কিন্তু কোনোটাই বাংলায় ছিল না অথবা ইংলিশে ছিল না, সবই কিন্তু ছিল তামিল, মালায়ালাম, সাউথ ইন্ডিয়ান যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজ সিস্টেমেতে। তো সেগুলোকে পাঠোদ্ধার করে বর্তমানে কিন্তু কি করা হয়েছে, আস্তে আস্তে আমাদের নিজেদের সুবিধার্থে ওগুলোকে ইম্প্রোভাইজ করে আমরা ব্যবহার করছি। হোরা শাস্ত্রের যে প্রকৃত বয়স কিন্তু আমরা এখন অব্দি বলতে পারি না। কেন বলতে পারি না? আমরা যতটুকুনি জানি
যে হোরা শাস্ত্রের যে প্রচলনটা, এটা কিন্তু শুধুমাত্র যে আমাদের ভারতেই বা ভারতীয় জ্যোতিষে আছে তা কিন্তু নয়। এটা কিন্তু আমরা আরবীয় শাখা মানে গ্রিক বা আরবে তো ধরুন বেশিরভাগ সুলেমানি যারা করেন, সুলেমানির ক্ষেত্রেও তো তাদের ক্ষেত্রেও তো একটা সময় নিরূপণের ব্যাপার থাকে, সেইখানে কিন্তু আরবীয় ঐতিহ্য যে আছে, যদি আমরা আরবীয় ঐতিহ্য বা কোরআন বা ওনাদের যা যা ধর্মগ্রন্থ আছে এই রিলেটেড যদি ঘাটাঘাটি করি, সেখানে কিন্তু ওনাদের যে ওয়ার্ড, ওনাদের যে মুসলিম যে শব্দ আছে, সেই শব্দের মধ্যেও কিন্তু আমরা এই হোরা বা সময় নিরূপণের কিন্তু একটা ধারা দেখতে পাই। তবে 1800 এবং 1900 শতক যখন শুরু হয়েছে, সেই তার গোড়াপত্তনের সময় কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু এই শাখাটা কিন্তু প্রায় অবলুপ্তির পথে চলে যায়। কেন? আমরা যদি একটু ইতিহাস ঘেটে দেখি, বরাবরই কিন্তু ভারতের আপনি মানে কি বলবো, ভৌগোলিক অবস্থান বলুন, সম্পদের দিক থেকে বলুন, বা নানা ভাষা নানা মত নানা পরিধান সেদিক থেকে বলুন, সমৃদ্ধশালী দেশ ছিল, তো বারংবার কিন্তু বৈদেশিক আক্রমণ হচ্ছে। সুতরাং আমরা মানে বুঝতেই পারছি, বারবার করে যখন আক্রমণ হচ্ছে তখন ভারতের সেই ক্ষমতা ছিল না সেই আক্রমণকে প্রতিহত করার মতো। তো কি হতো সেই ক্ষেত্রে, যে ওরা আক্রমণ করত আমাদের, যে ধরুন নালন্দা বা যে যে বিহার গুলো ছিল, বৌদ্ধ বিহার, বুদ্ধ গুম্ফা, এগুলোর উপর তো আক্রমণ হয়েছে, এবং সেখানে কি করেছে, আমাদের যে ঐতিহ্যশালী জিনিসপত্র গুলো সেগুলোকে কিন্তু ওরা নষ্ট করে দিয়েছে। প্রচুর পুঁথি আছে, শুধুমাত্র এই জ্যোতিষ নয়, তন্ত্র সামগ্রী, তন্ত্র রিলেটেড প্রচুর পুঁথি কিন্তু আমরা এখনো পাই না, যার জন্য তন্ত্র কিন্তু আগে রিসার্চের পথে, সেগুলোকে নিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। তার মধ্যে থেকে যেটুকুনি পাওয়া গেছে সেইটুকুনি পাঠোদ্ধার করে কিন্তু আমরা এখনো অব্দি এগিয়ে চলছি। আশা রাখি অদূর ভবিষ্যতে হয়তো আরো কিছু নতুন পাঠোদ্ধার কিছু হবে লিপি, সেখান থেকে হয়তো আমরা আরো নতুন নতুন কিছু জ্ঞানের উদ্ভাবন করতে পারবো। তো এই যে শাস্ত্র, সময় সময় এমন একটা ব্যাপার, শুধুমাত্র আমার ভারতীয় শাস্ত্রে নয় বা ভারতীয় জ্যোতিষে নয়, পাশ্চাত্য জ্যোতিষের ক্ষেত্রেও কিন্তু এর বিশেষ প্রভাব লক্ষণীয়। এবং যদি আমি ব্যাবিলন অথবা ইহুদি খ্রিস্টানরা যেভাবে যে সিস্টেমে কাজ করে সেইখানে যদি দেখি, তাহলেও কিন্তু এই ব্যাপারটা কিন্তু কেন্দ্রীভূত আছে। এবং এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা যে আপনার সব থেকে বড় কথা কি, যে আপনার মন কিন্তু সমস্তটা নিয়ন্ত্রণ করতে পারে। মানে মনের উপরে কিন্তু আর কোনো প্রভাব কিছু পড়ে না। যে আমাকে যদি কেউ এক্ষুনি বলে যে আমার কালকে সময়টা খুব খারাপ যাবে, তো আমার যদি মন শক্তপোক্ত হয়, নিশ্চয়ই সেক্ষেত্রে আমি ওদের কথাটা কানে নেব না। তো এই ঘোরারির একটা যখনই আপনাকে কেউ কিছু বলুক না কেন, বা আপনি যখন কোশ্চেনটা করছেন, সেইখানে যেন কোশ্চেনের জায়গাটা কিন্তু আপনার মন থেকে আসতে হবে। মনের মধ্যে যদি ব্যাপারটা না যায়, তাহলে কিন্তু দেখা যাবে কি, প্রশ্নটা হলো কিন্তু প্রশ্নের সঠিক উত্তর বা সঠিক সময় কিন্তু নিরূপিত হলো না। তো এখানে বেশ কিছু কন্ডিশনাল মানে কন্ডিশন অ্যাপ্লাই করা থাকে ঘোড়া বা ঘোড়ারির ক্ষেত্রে, যেটা আমাদের সাধারণ জ্যোতিষের ক্ষেত্রে হয় না। সাধারণভাবে আমরা যখন জ্যোতিষের কাছে যাই, বা ধরুন আমার কাছে কেউ যখন আসে, সেই ক্ষেত্রে আমাদের কি বলে যে আমার জন্মছক এটা, আমার ডেট অফ বার্থ এটা, আমার এটা লাগতে পারে বা এটা হতে পারে, আমার মেয়ে বিয়ে কবে হবে, আমার ছেলের চাকরি কবে হবে, আমার বাড়িতে এই 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 হচ্ছে, কবে মুখবে, এরকম সামথিং। এবার যদি খুব ভালো করে লক্ষ্য করা যায় যে কবে হবে, এই যে কবে হবে যে টার্ম গুলো আছে না, সেইখান থেকে কিন্তু আমাদের আসে কি সময়, কোন গ্রহ কোন ঘরে বসলে কি এফেক্ট দিচ্ছে, কোন গ্রহের সঙ্গে কার আসপেক্ট করলে, এইগুলো কিন্তু আমরা মোটামুটি সবাই পড়েছি বা সবাই জানি। আরেকটা প্রসঙ্গ, যে হোরা বা হোরারিতে অনেকে ঢোকে না, তার একটা কারণ আছে। হোরাতে বেশ কিছু শক্ত শক্ত ভাষা আছে, শব্দ আছে, যেগুলো কিন্তু আমরা আমাদের বৈদিক জ্যোতিষের মধ্যে বা সনাতন যে শাস্ত্র আছে সেখানে খুব একটা পাই না। আমি এখানে বেশ কিছু সামান্য কয়েকটা ওয়ার্ড দিয়েছি, যদি আমি সেগুলো বলে দেবো, অবশ্যই বলে দেবো। তো এই যে ওয়ার্ড, এরকম যারা ধরুন ঘোড়া শাস্ত্র নিয়ে কন্টিনিউ যারা আলোচনা করে, এরা আরো অন্যান্য আরো অনেক অনেক ভোকাবুলারি রয়েছে, যেগুলো কিন্তু আমরা সচরাচর আমাদের সাধারণ জ্যোতিষের মধ্যে দেখতে পাই না। তো সেক্ষেত্রে আমাদের কি বোঝা গেল, যে হোরা একটি অতি প্রাচীন শাস্ত্র, যেটাকে বারংবার বৈদেশিক আক্রমণের ফলে, যেটা যার যে পুঁথি প্রচুরবার নষ্ট হয়ে গেছে,
এবং নষ্ট হয়ে যাওয়ার পরে যে কটা পুঁথি আমরা পাঠোদ্ধার করতে পেরেছি তার থেকে যতটুকুনি আমরা পেয়েছি সেইটুকুনির উপর বেস করে কিন্তু আমরা সময় নিরূপণটা শিখতে পেরেছি, বা আশা করা কি অদূর ভবিষ্যতে কিন্তু হয়তো এই সাবজেক্টটা আরো বেশি বিকাশ লাভ করবে। আপনারা যদি কেউ বুঝতে না পারেন আমাকে কিন্তু অবশ্যই বলবেন। হ্যাঁ, এবার আমি পরের স্লাইডে যাচ্ছি। দেখুন এখানে লেখা আছে হোরারি বিচারের মূল ভিত্তি। মূল ভিত্তি বলতে এটা হচ্ছে বেসলাইন, কিসের উপরে হোরারিটা নির্ভর করাচ্ছে। ধরুন আমার কাছে কেউ এলো, এবার আমার কাছে আসার পরে যখন এক্ষুনি কেউ কোশ্চেন করছে, আমি অবশ্যই এরপরে কিছু চার্ট রয়েছে, 3-4-5টা মতো চার্ট আছে, আমি চার্টটা যখন বোঝাবো তখন আপনারা আশা করি আরো ব্যাপারটা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। দেখুন এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে লগ্নেশ। লগ্ন প্লাস ইশ যদি আমি সন্ধি বিচ্ছেদ করি তাহলে হচ্ছে লগ্নের ঈশ্বর, মানে লগ্নের যে অধিপতি। কোন লগ্নের অধিপতি? এটা কিন্তু আপনার D1 বা জন্মছকের লগ্ন নয়। আপনি যে সময় প্রশ্নটা করছেন সেই সময়তে যে সঠিক লগ্নটা বেরোচ্ছে সেই লগ্নের যে অধিপতি তাকে বলা হচ্ছে লগ্নেশ। কারকেশ, কারকেশ কাকে বলা হচ্ছে? ধরুন আমাকে কেউ একটা কিছু বিশেষ ঘটনা নিয়ে প্রশ্ন করলো। কিরকম প্রশ্ন করলো? যে আমার মেয়ের বিবাহিত জীবন, সামনে বিয়ে হচ্ছে, কেমন যাবে? এবার আমরা জানি কি বিবাহের কারক গ্রহ, বিবাহের কারক গ্রহ হচ্ছে শুক্র। তার মানে আমাকে কিন্তু দেখতে হবে, অ্যাট্রিবিউট দেখতে হবে শুক্রের বেশি। লগ্ন তো রয়েছে, সেখান থেকে দেখতে শুক্রের অ্যাট্রিবিউটটা কি রয়েছে, শুক্র কোন ঘরে আছে, শুক্র কি তার বন্ধু ঘরে আছে না শত্রু ঘরে আছে, শুক্র যেখানে বসে আছে শুক্র কি তার কোনো ম্যালিফিক প্ল্যানেটের দৃষ্টির মধ্যে রয়েছে, নাকি পাপকর্তারি যোগের মধ্যে রয়েছে, নাকি ধরুন আমার আমার যে D1 লগ্ন আছে সেই লগ্ন সাপেক্ষে ষষ্ঠ, অষ্ট, দ্বাদশ এরকম কোনো ম্যালিফিক হাউসের কানেকশনে করেছে। তার মানে কি দেখলাম যে লগ্নেশ আর কারকেশের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে লগ্ন যেটা বেরোচ্ছে, লগ্নের ঈশ্বর হচ্ছে লগ্নেশ, কারকেশ কি যেটা নিয়ে প্রশ্ন করছেন, আমার যে ইভেন্টের উপর প্রশ্ন, ওই ইভেন্ট কারক যে প্ল্যানেটটা আছে, মানে যে রেসপন্সিবল প্ল্যানেটটা আছে সেইটাকে বলা হচ্ছে কারকেশ। এই এখানে কি এত অব্দি বললাম, সেখানে কারোর কি কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? যদি হয় আমাকে একবার বলতে পারেন। না না ম্যাডাম, ভালোই বোঝাচ্ছেন, বুঝিয়ে যান। আচ্ছা, আমাকে একটু রেসপন্স করবেন, কারণ নাহলে আমি তো বুঝতে পারবো না যে আপনারা কতটা বুঝছেন না বুঝছেন। হ্যাঁ, না ব্যাপারটা ম্যাডাম কি বলেন তো, ব্যাপারটা হচ্ছে কি আপনি একটা রুল বলবেন যে হোরারিটা আমরা কিভাবে করবো। অ্যাকচুয়াল হোরা তো দিনে বিভিন্ন গ্রহের হয়। না, হ্যাঁ আমি সেটাই বলছি, আপনাদের যে বোঝানোটা দেখুন আপনি শুনে গেলেন, রুল যেটা বলছেন এই রুলটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনাকে এক্সাম্পলটা দেওয়া হবে। যেটা হোরা যেটা হয় বিভিন্ন গ্রহের, সেইটা হচ্ছে দিন ভিত্তিক। আমার যেরকম ধরুন আজকে যেরকম দিনে হয়তো 2 ঘন্টা 2.5 ঘন্টা মন্তর যে ঘোরার পরিবর্তন হয়, যে আমার হয়তো আজকের দিনে দুবার বৃহস্পতির ঘোরা পড়েছে, 2বার হয়তো মঙ্গলের ঘোরা পড়েছে, 3বার হয়তো বুধের ঘোরা পড়েছে। এইটা হচ্ছে ডে বাই ডে এই ঘোড়াটা। আর আমি যেটা বলছি এটা তো ঘোড়া, মানে একটা স্পেসিফিক গ্রহের জন্য এক একটা দিনেতে এতগুলো করে সময় নির্ধারিত আছে। এইটার উপর কি করে আমি, আপনি আমাকে একটা কোশ্চেন করলেন, এই যে কোশ্চেনের যে বিচারের যে টেকনিক, মানে যে পথে আমি আপনাকে সময়টা নির্ধারণ করে দেব, এইটাকে বলা হয় হোরারি। বুঝতে পারলেন নাকি আরেকবার আমাকে বলতে হবে? না বুঝতে পেরেছি ম্যাডাম, এগিয়ে যান, অসুবিধা নেই। না, যদি আপনার মনে হয় যে আবার কোথাও কোশ্চেন আছে আপনি অবশ্যই করবেন, কোনো অসুবিধা নেই। মানে আমি আপনাকে অ্যাজ এ ফর এক্সাম্পল আপনার এখানটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। হয়তো আপনি আমাকে বললেন যে আমার ছেলে একটা ইন্টারন্যাশনাল ক্যারাম প্রতিযোগিতা, সরি দাবা প্রতিযোগিতায় চান্স পেয়েছে, তা ও যাবে, ও বাইরে খেলতে যাবে, তা ওর খেলাটা কেমন হবে?
বা ওকে জিততে পারবে? এবার আমি প্রথম কি দেখবো, আপনার যে প্রশ্নটা, সেই যে ধরুন আপনি এখন প্রশ্ন করলেন, তার মানে এখনের আমার একটা চার্ট হবে। এখন আমার যে জন্ম, আমি যে এখনো ডেট টাইম সময় দিয়ে যে চার্টটা বার করলাম, এই চার্টটা হলো, এই চার্টটার সাথে এবার আমার মাথায় আছে কি, যে আপনি যখন প্রশ্ন করলেন সেই সময় কিসের ঘোড়া চলছে। আমি চট করে ঘোড়ার লিস্টটা পঞ্জিকা থেকে বার করে একবার দেখলাম, যে না এই সময় খেলা খেলা মানে হচ্ছে রেসপন্সিবল প্ল্যানেট কে হবে, মঙ্গল। কিন্তু আমি দেখলাম কি হয়তো শনির ঘোড়া চলছে, তার মানে কি মঙ্গলের সঙ্গে শনি কিন্তু অ্যান্টি, সেই হিসেবে দেখতে গেলে। কেন মঙ্গল দৌড়ায়, শনি হচ্ছে স্থবির, মানে ফ্রিজ ফ্রিজ ক্যাপাসিটি, মানে চুপচাপ বসে থাকে বা খুব ধীরে, মানে এটা এক কথা মানে খুব স্লো মুভিং প্ল্যানেট। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে যখন পুরো ঘোড়াটা বিচার করলাম, বিচার করে আমি পরে আপনাকে লাস্টে এটা বলবো যে দেখুন দাদা, আপনি যখন প্রশ্নটা করেছেন আপনার প্রশ্ন সবই ছিল, ঠিক ছিল, আপনার প্রশ্নের মধ্যে কোনো ভুল নেই, কিন্তু আপনার প্রশ্নটা আমার কাছে এসছে শনির ঘোড়া। তো আমার মনে হচ্ছে কোথাও হয়তো কিছু গড়বড় না, কিছু দেরি হতে পারে। কিরকম দেরি হতে পারে? হয়তো আপনার ছেলের খেলার টাইম দেওয়া আছে 12টা, হয়তো 12টায় খেলাটা শুরু না হলে, হয়তো খেলাটা শুরু হলে হচ্ছে আপনার 2টো থেকে। অথবা ধরুন আপনার যেদিনকে রেজাল্ট আউট হওয়ার কথা আছে, হয়তো সেদিনকে রেজাল্টটা আউট হলো না, রেজাল্টটা হয়তো আউট হলো আরো 5-6 দিন পরে গিয়ে। মানে আমার ওই গ্রহের ঘোড়াটা দেখার মানেটা হচ্ছে, আমাকে দেখতে হবে আমার কাছে রেসপন্সিবল যে প্রশ্নটা, তার যে কারকেশ, তার যে রেসপন্সিবল প্ল্যানেটের সঙ্গে যখন আমার কাছে প্রশ্ন আসছে, সেই যে গ্রহের দশা চলছে বা যেই যে গ্রহের ঘোড়া চলছে, ওটা কতটা পজিটিভ আর কতটা নেগেটিভ। এবার বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, বুঝেছি। কিন্তু ব্যাপারটা বুঝতে হচ্ছে যে একটা জিনিস লগ্নেশ আর কারকেশ যেটা বলছেন, অ্যাকচুয়ালি এগুলো সবটাই হয় গোচরের ওপরে। মানে হ্যাঁ, আজকে একদমই তাই, আমি তো সেটা তো বলছি না, পুরোটাই তো ডিপেন্ড অন আমার না, ট্রানজিট। একটা জিনিসে আমার প্রবলেমটা হচ্ছে কি, মনে করুন বিয়ের প্রশ্নটা যখন এলো আপনার কাছে, তাহলে সে যে মুহূর্তে প্রশ্ন করছে প্রথম আপনাকে, তাহলে সেই টাইমে ঘোড়াটা মানে সেই টাইমটা লগ্নটা নিলাম আমরা সব মানে করে অ্যাপস থেকে। এবার তাহলে হ্যাঁ, বিয়ে রিলেটেড মানে হচ্ছে 7th হাউস, কারো কথা সপ্তম কারকাংশ। তাহলে সেই সপ্তম কারকাংশে কোথায় বসে আছে প্ল্যানে, মানে সপ্তম কারকাংশে কোন গ্রহ বসে আছে, সেগুলো কানেকশনও তো দেখতে হয় না না? পুরোটাই দেখতে হবে। আমি প্রথমে দেখুন, আমি সপ্তম কারকাংশ যদি আপনি যান, ব্যাপারটা অনেকটা কি বলুন তো কমপ্লেক্স হয়ে যাবে। আপনি সরল ধরে ভাবুন, আমি যখন কারকাংশ বিচার করব, কারকাংশ বিচার কিন্তু ঘোড়াতে অনেক পড়ে, মানে একদম অ্যাডভান্স ঘোড়া লেভেলে আমি কারকাংশ বিচার করব। মানে ধরুন আপনার ভগবান করে কারোর জীবনে তো প্রবলেম সারা জীবন থাকে না, একটা হ্যাঁ মানুষের ধরুন আপনার, আমি ফর এক্সাম্পল আপনাকেই বলছি, আপনার হয়তো বিবাহিত জীবনে একটু খিটিমিটি বা প্রবলেম হচ্ছে। এই খিটিমিটি প্রবলেম কি সারা জীবন চলবে? নিশ্চয়ই হবে না, একটা টাইমের পর নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। এইবার যে সময়টায় আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি তো জানি যে আপনার হয়তো সপ্তমে যে জন্মকালীন যে অধিপতি বসে আছে, সে হয়তো শুভ। এবার আপনার মনে হতেই পারে যে আমি তো, আমার তো কেউ তো বলেনি, কোনো জ্যোতিষ আমাকে বলেনি যে আমার বিবাহিত জীবনে অশান্তি হবে, তাহলে আমার এখন অশান্তি হচ্ছে কেন? এই এখন অশান্তি হচ্ছে কেন আর অশান্তিটা কবে মিটবে, এই কেনর কারণটা আগে বার করা হয়, কি মানে কি জন্য হচ্ছে, এরপরে কবে মিটবে যখন যাই, এই যখন কোশ্চেনটায় যাই, তখন আমাকে দেওয়া হয় কি টাইমটা, যে দাদা আপনার এখন এই এই প্ল্যানেট চলছে, এই প্ল্যানেটের গোচর চলছে, আপনি প্রশ্ন করেছেন আমাকে এই ঘোরাতে, এর সঙ্গে এর ম্যালিফিক কানেকশন আছে, এর সঙ্গে এর অ্যাসপেক্ট আছে, তবে এটা এতদিন গেলে কিন্তু, এতদিন পর গেলে আপনি কিন্তু এখান থেকে একটা পজিটিভ মুভমেন্ট করতে পারবেন। বুঝতে ওরা পেরেছি এই ব্যাপারটা। মানে এবার বুঝেছেন তো? প্রবলেমটা হচ্ছে যে তার গ্রহ তখন জন্মকালীন D1-এ ভালো, তাহলে খারাপ কেন হলো? সেই সপ্তম ভাবে হয়তো রাহু কেতু ঢুকে গেছে গোচরে, এবার প্রবলেম শুরু হয়েছে। গোচর তো ধরতেই হবে তাহলে আপনাকে, মিটবে গোচর কবে? ধরতে আপনি হবে। যখন বলছেন যে মিটবে কবে, এই রাহু কেতু 1-1.5 বছর থাকার পরে যখন ঘর চেঞ্জ হ্যাঁ, করবে তখন এবার মিটবে। ধরুন, হ্যাঁ, আমি আমি অ্যাজ ফর এক্সাম্পল বলছি, আপনার রাশি লগ্ন কি আমাকে একটু বলুন, নর্মাল D1-এ। আমার মেষ রাশি, মেষ লগ্ন। আচ্ছা, মেষ রাশি মেষ লগ্ন, তার মানে আপনার লগ্ন রাশি দুটোই কিন্তু ফায়ারিং এলিমেন্ট, তাই তো?
এবার আমি এক কথায় বলতে পারি যে আপনি কিন্তু খুব যে কোনো কিছু তাড়াতাড়ি কাজ করতে চান, যে কোনো কিছু, মানে আপনার মধ্যে আগুনের ক্ষমতাটা পাওয়ারটা বেশি। তো সেই ক্ষেত্রে মেষ রাশি মানে আমার এখানে সপ্তম পড়ছে তুলা। এবার আপনার আপনার শুক্র কোথায় আছে জন্মকালী? দ্বাদশে মিনে। দ্বাদশ মিনে আছে। এবার শুক্র দেখুন শনি মিনে, কেতু তিনটে একসাথে আছে। আচ্ছা এবার শুনুন, মিনে দ্বাদশে যথারীতি যখন শুক্র আছে, আমি এটাও জানি যে শুক্র হচ্ছে মিনে উচ্চস্থ, জানি এটা। হ্যাঁ এবার সেখানে কে ঢুকে গেছে আপনার শনি ঢুকে গেছে, আবার কেতুও ঢুকে গেছে। কেতুও কিন্তু দ্বাদশে ভালো কাজ করে, কিন্তু দ্বাদশে কাজ করবে মানে যে সব দ্বাদশে গিয়ে কাজ করবে তা না। হ্যাঁ কিন্তু আমি আপনার অন্য কোনো প্ল্যানেটের বিচার না করে আমি বলতে পারি, আপনি যে আনন্দে বা যে আশা নিয়ে বিবাহিত জীবন শুরু করেছিলেন, আপনার কিন্তু সেই আশা পূরণ হয়নি। আপনি শুধু হ্যাঁ বা না বলুন। হ্যাঁ, কিছুটা তো ব্যাপার আছেই। দেখ, আমাকে আর নতুন করে ভেঙে বলতে হবে না, আমি কেন এখানে তো কারো পার্সোনাল চার্ট নিয়ে আলোচনা করাটা আমাদের উচিত নয়। মানে আপনার দ্বাদশের যে ব্যাপারটা, মানে হয় না, আমার ভাবনার মধ্যে কিছুটা জল পড়ে গেছে। আমার হ্যাঁ ভাবনার হ্যাঁ স্বপ্ন অনেক বড়, এটা হবে ওটা হবে, একটা নান্দনিক ভাবে সাজিয়েছিলাম একটা, কি বলবো, একটা সুন্দর ঘর, সেটা আস্তে আস্তে হ্যাঁ চাষের ঘর হয়ে যাচ্ছে। এবার চাষের ঘরটা কেন হচ্ছে? অলরেডি এই চাষের অলরেডি চাষের ঘরটা হওয়া আরম্ভ হয়েছে কিন্তু 2023-এর শেষ থেকে। এবার আপনি আপনি বিচার করুন, আমি ভুল বলছি নাকি আমার কোথাও আমি ঠিক বলছি। না, আপনার কথাটা ঠিক আছে। তার কারণ হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল দেখতে গেলে, অ্যাস্ট্রোলজিক্যাল যদি আপনি দেখেন, দ্বাদশে মানে মিন ঘরে শুক্রও ভালো ফল দেয়, কেতুও ভালো ফল দেয়। কিন্তু ফল ভালো দিলে কি হবে, দ্বাদশ ভাব যেহেতু, সেই কারণে দ্বাদশ ভাবে শুক্র থাকা ভালো নয়। দেখুন, দ্বাদশ মানে কি, যদি আমি ম্যাডাম, আমি একটা দেহতত্ত্ব কথা বিচার, বলবো। আপনি মেবি যেটা বলছেন এটা ট্রানজিট দেখে ওনাকে বলছেন। না টুয়েলভে না যখন শুক্র অবশ্যই না। চলে আসে, রাইট, তো আপনি একবার ঘোরার থেকে মনে হচ্ছে না যে বেরিয়ে যাচ্ছেন, এটা আমার মনে হচ্ছে। না, সাবজেক্ট থেকে উনি মনে যে হচ্ছে বেরিয়ে যাচ্ছেন। উনি যে সাবজেক্টটা বলছেন, ওনার ওইটা ক্লারিফাই করে দেওয়া আমার দরকার। আর ঘোড়ার সঙ্গে ট্রানজিট কিন্তু থাকবে, সেই ঘোড়াটা আমি কিন্তু, মানে হ্যাঁ, এবার আপনি বলতে পারেন কি ঘোড়ার যে রুলস গুলো কি করে বিচার করবো সেগুলো রয়েছে, কিন্তু উনি যে কোশ্চেনটা করলে আমার কোথাও মনে হলো ওনার কোশ্চেনটাকে একটু ক্লারিফাই করে দেওয়া দরকার। ওই জন্য আমাকে এতগুলো কথা উত্থাপন করতে হলো। ঠিক আছে ম্যাডাম, আপনি আপনার চ্যাপ্টার অনুযায়ী করুন, যদি অসুবিধা হয় দরকার নেই, আপনি আপনার মতো আচ্ছা, করাই আপনার নিন। যদি, হ্যাঁ না না, কারণ যেহেতু এখানে দেখুন অনেক লোকজন তো আছে, তো আমি হ্যাঁ আমার ঠিক টপিক আছে, আবার, আপনি হ্যাঁ, আমি পরে যদি আপনার মনে হয় আপনি পার্সোনালি স্যারের সঙ্গে যোগাযোগ করে নিন, যদি প্রবলেম থাকে আমি তখন বলে দেবো, ঠিক আছে? ওকে। আচ্ছা, আমি এবার ফিরে আসছি। আচ্ছা, আমাদের হলো হচ্ছে কারকে সবজি। তারপর দেখুন, তাজিক বলে একটা ওয়ার্ড লেখা আছে, তাজিক। তাজিকের মানে হচ্ছে, এই যে ধরুন কম্পোনেন্ট অফ ঘোড়া, মানে ধরুন প্রশ্নকর্তা যে প্রশ্ন করছে, যাকে প্রশ্ন করছে, যে স্থান থেকে বসে প্রশ্ন করছে, যে সময়ের উপর প্রশ্ন করছে, এই প্রত্যেক কটা টপিক, এই 4-5টা টপিককে একসঙ্গে বলা হয় তাজিক। মানে আপনার প্রশ্নকর্তা ছাড়াও কিন্তু তাজিক সম্পন্ন হবে না। যেখানে বসে আছেন সেই স্থানের ল্যাটিটিউড লঙ্গিটিউড যদি আমি না ধরি, তাহলে আমার তাজিক সম্পন্ন হবে না। আমার সময় না হলে তাজিক সম্পন্ন হচ্ছে না, আর বিচার না হলে তারিখ সম্পন্ন হচ্ছে না। তারিখ হচ্ছে কি, যত কটা কম্পোনেন্ট থাকে তার একটা কমপ্লেক্স ফর্ম, কমপ্লেক্স নেম হচ্ছে তারিখ। এবার দেখুন, ফার্মুলা। ফার্মুলা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কানেকশন। ঘোড়ার যে কানেকশন, বা ঘোড়া যখন আমি দেখছি লগ্নেশের সঙ্গে কারকেশ, কারকেশের সঙ্গে লগ্নেশ, এর যে কানেকশন, এটাকে বলা হয় ফার্মুলা। এই ওয়ার্ড গুলো কিন্তু বাংলার ওয়ার্ড নয়, এগুলো একটুখানি খটোমটো লাগতেই পারে। এবার ধীর প্ল্যানেট বা দ্রুতগতি প্ল্যানেট, এটা সম্বন্ধে আমাদের মোটামুটি জানা। যেরকম ধীরগতি প্ল্যানেট বলতে আমরা শনিকে ধরছি, যেগুলো অনেকক্ষণ সময় লাগে গোচরে এক একটা ঘর থেকে এক একটা ঘর যেতে। দ্রুতগতির গ্রহ কি, চন্দ্র আছে, সূর্য আছে। চন্দ্র সব থেকে তাড়াতাড়ি যায়, তাড়াতাড়ি মুভমেন্ট করে। তারপরে যদি চান আছে, আমাদের ভেনাস রয়েছে, এগুলো হচ্ছে দ্রুতগতির প্ল্যানেট। এবার আছে ইথাসাল বা ইচ্ছাল। ইচ্ছাল কাকে বলছে, যখন আমরা কারো ঘোড়ারই বিচার করছি বা টাইম অফ ইভেন্ট বিচার করছি, তখন সেই ক্ষেত্রে কি হচ্ছে, ধরুন আমার যে লগ্নটা করলো, লগ্ন
থেকে আমি তো বিচার করব যে আমার মানে এক নম্বর ঘর ধরে 1 নম্বর ঘর থেকে আপনি যে কোনো টাইপস অফ কোশ্চেন হোক না কেন আমার লগ্ন থেকে প্রথম বিচার শুরু হবে। লগ্নের সঙ্গে যদি 11th হাউসে প্রশ্ন করাকালীন লগ্নের সঙ্গে 11th হাউসের যে কানেকশন সেইটাকে বলা হচ্ছে ইতিহাসাল। কেন আমরা 11th কি ধরতে পারি? 11th হচ্ছে সার্বিক লাভ। আমি যে কোনো কোয়েশ্চেন করি সেটা তো আমি জানতে চাইছি যে আমার হবে কি হবে না। এই হবে কি হবে না যখন কোশ্চেনটা আসবে এরকম প্রশ্নতে তখন দেখতে হবে কি আমার 11th এর কানেকশনটা কত আছে। ধরুন আমি পরীক্ষা দিয়েছি, আমার পরীক্ষার রেজাল্ট ভালো হবে কি হবে না, আমি মানে আমি ঘুরতে যাব, আমি ঘুরতে যেতে পারবো কি পারবো না। এইখানে হয়তো আমি যদি ইতিহাসাল নাও হয়, ইতিহাসাল না হলেও কিন্তু আমি ঘুরতে যেতে পারবো পারবো না এমন নয়। কিন্তু ইতিহাসাল যদি কোনো গোচরে হয়ে থাকে, কোনো গোচরে যখন ঘোড়া বিচার করছি তখন যদি হয়ে থাকে তাহলে আমি বলতে পারি কি যে ওটার পজিটিভিটির মাত্রা বা ওই ঘটনাটা ঘটার রেট হারটা অনেকাংশে বেড়ে যায়। এবার হচ্ছে আসপেক্ট বা দৃষ্টিকোণ। দৃষ্টিকোণ বা আসপেক্ট ব্যাপারটা আমরা মোটামুটি অনেকেই জানি যারা জ্যোতিষ নিয়ে একটুখানি চর্চা করি। ধরুন আমাদের বৃহস্পতির কতগুলো দৃষ্টি আছে, শনির যেমন 3, 7, 10 দৃষ্টি রয়েছে। দৃষ্টির জায়গাটা কিন্তু আমাদের নর্মাল জীবনে আমরা যেমন বিচার করি আমরা কিন্তু এখানেও কিন্তু পড়া চলাকালীন কিন্তু সেই বিচারটাই করবো। এবার দেখুন দেবাবলী রাশি এবং রাশি রাশি। কারণ কি মাইক খোলা রয়েছে, একটু আওয়াজ হচ্ছে। আচ্ছা একটুখানি ধরুন তুমি দেখছি, অপেক্ষা করে নিচ্ছি। দেখুন তো আর পাওয়া যাচ্ছে কিনা? না হ্যালো, না ম্যাডাম, বাস এবার ঠিক আছে মনে হচ্ছে। এই আমারই একটু হয়তো প্রবলেম হচ্ছিল ফ্যানের ইয়ের দিক থেকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দিবাবলী রাশি আর রাত্রিবলী রাশি কি? দিনে আমি যখন বিচার করছি, দেখুন সূর্য দিনে আছে আত্মকারক হিসেবে, তো সেই ক্ষেত্রে সূর্যের রাশিগুলো, সূর্যের রাশিগুলো বলতে আমাদের তো সূর্যের একটাই রাশি যেটা হচ্ছে সিংহ। সূর্যের রাশি, বুধের রাশি, শুক্রের রাশি, এগুলো হচ্ছে দিনে বেশি অ্যাক্টিভ থাকে। রাত্রে বা সন্ধ্যার পরে কোন কোনগুলো অ্যাক্টিভ হচ্ছে সেটা হচ্ছে চন্দ্রের রাশি, স্যাটার্ন বা শনির রাশি, মঙ্গলের রাশি, এগুলো রাত্রে অ্যাক্টিভ হয়। তো এখানে দেখা যাচ্ছে কি দিনে অ্যাক্টিভ যে রাশিগুলো সেটাকে বলছে দিবাবলী রাশি, রাত্রে অ্যাক্টিভ রাশিগুলোকে বলে রাত্রিবলী রাশি। নাকাট, নাকাট বলা হচ্ছে যে যদি কোনো ছকে, কোনো একটা ছক আমি পেলাম, ঘোড়া ছক পেলাম, যেখানে দেখি ইতিহাসাল নেই, ইতিহাসাল হয়নি, সেই যে জায়গাটা বা সেই যে ছক সেটাকে বলে নাকাট। নাকাট তাহলে কি বলা হচ্ছে? নাকাট হচ্ছে যদি কোনো ছকের মধ্যে ইতিহাসাল না থাকে তখন সেটাকে আমরা বলছি কি নাকাট, মানে ওটা নাকাট চার্ট বলা হয়। ইসরাফ, ইসরাফ কাকে বলছি? ইসরাফ হচ্ছে যে ধরুন কোনো কোনো ক্ষেত্রে যদি দেখলাম যে আমি একটা ইভেন্ট নিয়ে এগোচ্ছি, ইভেন্ট অনেকটা এগিয়ে গেল, কিন্তু ইভেন্টে এগিয়ে যাওয়ার পর দেখলাম কোনো না কোনো ভাবে সেই ইভেন্টের মধ্যে ওই প্রশ্ন চলাকালীন 6 নম্বর, 8 নম্বর বা 12 নম্বরের রাশি অথবা তার যে ভাবপতি অ্যাটাচ হয়ে গেছে। যখন আমি ইসলাম বিচার করবো না তখন ইসলাম অ্যাকচুয়ালি বিচার করা হচ্ছে অ্যাডভান্স হওয়ার ক্ষেত্রে। সেইখানে কোনো কোনো সময় আমাকে কিন্তু ওই যে সময় প্রশ্ন করা হচ্ছে সেই সময় যে ভাবচলিত চক্র আছে, ভাবচক্র, ভাবচক্র দিয়ে দেখে আসতে হয়। ইসলামের সঙ্গে কিন্তু দীপ্তাংশ, গ্রহদের দীপ্তাংশ বলে একটা অধ্যায় আছে, মানে একটা পার্ট আছে, সেই দীপ্তাংশ কিন্তু হিসাব করে দেখতে হয়। এবার এখানে যেহেতু ডেমো ক্লাসে অতগুলো লেখা সম্ভব নয়, আশা করি বুঝতেই পারছেন, তো আমি শুধু ওপর ওপর বলে যাচ্ছি যে ইসরাফ হচ্ছে দীপ্তাংশ দেখতে হয়। আর ইসরাফের যে মূল ফান্ডাটা হলো যে একটা ইভেন্টের মধ্যে যদি কোনোভাবে ম্যালিফিক কিছু কানেকশন ঢুকে যায়, ম্যালিফিক ভাব ঢুকে আসছে, ম্যালিফিক ভাব প্রতি কোনো দৃষ্টি পড়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে হয় কি ওই ঘটনাটা না 50-50 হয়ে যায়।
আমার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে না, এটা এই সময় হয়ে যাবে, কিন্তু কোথাও আমার একটা প্রশ্ন থেকে যায় যে এটা কি আদৌ হবে না হবে না, আবার নাও হতে পারে। এই যে ব্যাপারটা, এটা কিন্তু ইসলামের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ইসলাম যখন ওই যে ব্যাপারটাকে টোটালটাকে বলে ইসলাম। আচ্ছা, এবার হচ্ছে মুখ প্রশ্ন। মুখ প্রশ্ন কাকে বলে? মুখ প্রশ্ন হচ্ছে ধরুন খুব দোদুল্যমান মানসিকতার মধ্যে আমি হয়তো প্রশ্ন করছি, প্রচন্ড টেনশনের মধ্যে রয়েছি, বুঝতে পারছি না কি প্রশ্ন করবো, হয়তো জ্যোতিষের কাছে গেছি, গিয়ে ভাবছি যে এক্স্যাক্টলি কি বলবো। মানে অনেকে আছে না যে আহ, অনেক কিছু ভেবে এলো, কিন্তু ঠিক কিভাবে রিপ্রেজেন্ট করবে তার প্রেজেন্টেশনটা ঠিক না। এইরকম যখন অবস্থা হয়, সেই সময় দেখা যায় যে অনেক প্রশ্নতে চন্দ্র, মানে চন্দ্র যেহেতু আমাদের সব থেকে ফাস্ট মুভিং প্ল্যানেট, চন্দ্র ডিগ্রি দেখেও কিন্তু আমরা টাইমটা নির্ণয় করি। চন্দ্রের ডিগ্রি শূন্য হয়ে গেছে, সব প্রশ্ন ঠিক আছে, সব প্ল্যানেট ঠিক আছে। প্ল্যানেট বলতে ওই যখন যে সময় প্রশ্ন করা হলো সেই সময় হয়তো যেখানে যে যা যা প্ল্যানেট গোচরে আছে সেগুলো সব ঠিকঠাক বেরোলো, কিন্তু প্রশ্ন চলাকালীন বা প্রশ্ন বলাকালীন কিন্তু চন্দ্রের ডিগ্রি শূন্য। চন্দ্রের ডিগ্রি যদি শূন্য হয়ে যায় তাহলে কিন্তু ওই কোশ্চেনটা কোশ্চেন হিসেবে নেগলিজেবল, মানে একদম কাজেই লাগবে না, মানে নেগলিজেবল কোশ্চেন বা জিরো প্রশ্ন বলা হয়। মানে আমি ঠিক মন থেকে বলতে পারিনি প্রশ্নটা, অথবা আমি মনের ভাবটা বোঝাতে পারিনি। এরকম আমার কাছে অনেক চার্ট এসছে, মানে এরকম কোশ্চেন আমি অনেক ফেস করেছি। চন্দ্রের ডিগ্রি শূন্য, আমি পরিষ্কার বলেছি যে আপনার ইভেন্টটা না হবে না, কিছু মনে করবেন না, না হওয়ার সম্ভাবনাই বেশি। তো পরে তারা আমাকে জানিয়েছে যে না ম্যাডাম, এই কোশ্চেনটা আমরা একটু ভুলভাল বলেছিলাম, প্রশ্ন ঠিক মতো আমরাও করতে পারিনি, এই ইভেন্ট হয়নি। মানে এরকম কিছু ঘটনায় জীবনে ঘটে। তো ঘোড়া চলাকালীন যেটা সব থেকে মাথায় রাখা দরকার, দেখুন এক জায়গায় লেখা আছে বিশেষ কিছু তথ্য, যে কোশ্চেন করবে তার কিন্তু অনেক দিন ভেবে, মিনিমাম 3 থেকে 4 দিন ভেবে কি এপিসোড নিয়ে প্রশ্ন করব, সেই এপিসোডটা ঠিক, একটা এপিসোড নিয়ে অনেক রকম প্রশ্ন করা যায়। মানে অ্যাজ ফর এক্সাম্পল ধরুন আমার একটা চাকরি, আমি একটা চাকরি করি, এবার আমি ট্রান্সফার চাইছি। এবার আমি অনেক রকম বলতে পারি যে আমার ট্রান্সফারটা কবে হবে, আমার ট্রান্সফারটা আদৌ হবে কি, আমার ট্রান্সফার হয়ে যাওয়ার পরে কি আমার প্রমোশন বাড়বে, নাকি নাকি আমার ওইখানে গেলে কোনো প্রবলেম হবে, আমার ট্রান্সফারটা কি আমার দেশের মধ্যে হবে, রাজ্যের মধ্যে হবে, নাকি রাজ্যের বাইরে হবে, আমি ট্রান্সফারে যখন জায়গাটা পরিবর্তন করছি সেখানে পরিবর্তন করে মানে ট্রান্সফারের জন্য যে ট্রাভেলটা করব, সেই ট্রাভেলটা আমার কি স্মুথ জার্নি হবে নাকি ট্রাভেল ফুল জার্নি হবে। তাহলে একটা এপিসোড ট্রান্সফার, ট্রান্সফার নিয়ে আমার কত রকম প্রশ্নের উত্তর আসছে। এবার আমার ঠিক কোনটা জানা দরকার, সেইটা তো যে প্রশ্ন করছে সে তো বুঝবে। এবার সে যদি ভাবে যে আমার ট্রান্সফার হবে কিনা, এইটা বলতে গিয়ে সে যদি বলে দেয় যে আমার ট্রান্সফারটা কেমন হবে, তার মানে কি প্রশ্নের জায়গাটা তো অন্যরকম হয়ে গেল না। আমার ট্রান্সফার হবে কিনা মানে কি আমার হ্যাঁ বা না উত্তর আসবে, আর আমার ট্রান্সফারটা কেমন হবে মানে ট্রান্সফারটা ভালো হবে না খারাপ হবে, সেই জায়গাটা চলে যাচ্ছে। তার মানে কি আপনার মনের আর মুখের কথা কিন্তু এক হলো না। এইরকম পরিস্থিতিতে দেখা যায় যে চন্দ্রের ডিগ্রি যদি কখনো প্রশ্ন করাকালীন জিরো হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ওই প্রশ্নটা নেগলিজেবল হয়ে যায়। তাই ওরা যখন প্রশ্ন করব অবশ্যই খুব ভেবে প্রশ্ন করব, মানে সবসময় মাথায় রাখতে হবে খুব ঠান্ডা মস্তিষ্কে, আমি মাথা ঠান্ডা রেখে আমি তখন স্থিতিশীল অবস্থায় থাকবো, তখনই প্রশ্ন করব। এবং যিনি গণৎকার, যিনি গুনছেন, তার দিক থেকে বেশ কিছু জায়গাতে অবশ্যই বাঁধন দিয়ে রাখা দরকার। যেরকম ধরুন যদি আমি ঘোড়ারিস্ট হই বা ঘোড়া নিয়ে পড়াশোনা করি, যে আমার কাছে প্রশ্ন আসছে, আমি কি কি মেনটেন করব। আমার সঙ্গে যদি কেউ এসে চ্যালেঞ্জ করে যে এটা করে দিতেই হবে বা এটা বলে দিতেই হবে, আমি কখনো নেব না। আমি আমার কাজের জন্য, সার্ভিস দেওয়ার জন্য ন্যায্য মূল্য তারা দেয়, আমি তার জন্য আমি চেষ্টা করি আমার যতটা সম্পূর্ণ সার্ভিস তাকে দেওয়ার। সে যদি আমার কাছে চ্যালেঞ্জ করে যেটা করে দিতেই হবে আপনাকে বলতে, এবং কখনো করবো না। ইন কেস যদি কোনো অ্যাক্সেলারেটের সঙ্গে যিনি কাজটি করছেন তার সঙ্গে যদি এসে ক্লায়েন্ট এসে মিসবিহেভ করে এবং হয়তো বললো যে আপনি দেখে নিন, আমার কাছে এখন পয়সা করে নিয়ে আমি দিতে পারবো না, উপযুক্ত মূল্য দিয়ে কিন্তু তবে কিন্তু রিকোয়েস্ট করে একজনের থেকে সার্ভিস নেওয়াটা উচিত। আর অবশ্যই যিনি কাজ করছেন, ওরা করার একদম নির্দিষ্ট সময় হচ্ছে যত সকালে করা যায়, 5টা বা ব্রহ্ম মুহূর্তে সব থেকে আমাদের মাথা ঠিক থাকে, ক্ল্যারিটি অফ মাইন্ড ঠিক থাকে, ওই টাইমে কিন্তু করলে খুবই ভালো হয়। এবার যদি কেউ করতে না পারে, এখন তো একটু তার পরে মানে একটু বেলার দিকে, মানে ধরুন 7টা বা 8টা,
আর আমি যদি বলি আমার ক্ষেত্রে, আমি করি কি, আমার কাছে যখন প্রশ্ন আসে আমি প্রশ্নের টাইম লিখে রেখে দিই এবং আমি একদিন সময় নিই যে দেখুন আমাকে আজকে বলুন, আমি আজকে এক্ষুনি বলতে পারছি না, আমাকে একটা দিন সময় দিন, আমি আপনাকে কালকে ওই সময় বলবো। তার মানে কালকে আমি একটা ভোর পেয়ে যাচ্ছি, আমিও 6টা থেকে 6:30 বা খুব বেশি হলে একটু আগে হলে 5:30 থেকে 6টা, ওই টাইমে উঠে কিন্তু আমার যতটুকুনি ঠাকুর ইষ্ট নাম করার দরকার, যেটুকুনি আমার রিচুয়াল হচ্ছে করে কিন্তু খাতা পেনটা নিয়ে বসে যাই। কেন সকালের দিকে আমাদের মাথায় অত প্রেশার থাকে না, ক্যালকুলেশন করতে সুবিধা হয়। আর অবশ্যই এই কাজগুলো কিন্তু খুব শান্ত স্থানে বসে করাটা দরকার। চেষ্টা করবেন, আমি যেটা করে থাকি সেটাই বলছি, বাড়ির ঈশান কোণে যদি ফাঁকা জায়গা থাকে অথবা ঠাকুর ঘর, আমি যেমন ঠাকুর ঘরে বসে কাজ করি, তো সেই ক্ষেত্রে সেই জায়গাটা সবসময় পজিটিভ এনার্জি সবসময় ইম্প্যাক্ট রয়েছে। সেই ক্ষেত্রে কাজের ক্ষেত্রে দেখবেন আপনার কিন্তু মন যত ভালো থাকবে আপনি কিন্তু ক্যালকুলেশন তত ভালো করতে পারবেন। যখন প্রশ্ন আসছে আমার কাছে, যদি প্রশ্নের ক্ষেত্রে বিচার করি, বেশ কিছু লগ্ন ব্যাপার রয়েছে। কিছু লগ্নকে আমরা ভাগ করি, কিরকম ভাগ করি সেরকম হচ্ছে যে শীর্ষোদয়, পৃষ্ঠদ্বয়। শীর্ষোদয় লগ্ন বলা হচ্ছে যে আমার কাছে যে লগ্নটা এলো, মানে আমি এক্ষুনি যে কোশ্চেনটা করছি, কেউ আমাকে কোশ্চেন করলো, হয়তো আমি দেখলাম যে ওটা এসে সিংহ লগ্ন। সিংহ লগ্ন মানে কি, ওটা কিন্তু আমাদের নর্মাল জোডিয়াকের 5 নম্বর ঘর করছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই 3 নর্মাল জোডিয়াক ধরে আমি হিসেব করছি, মেষ থেকে মীন অবধি, 3, 5, 6, 7, 8, এই যে রাশিগুলো আছে, এই রাশিগুলোকে বলে শিষ্যদয় লগ্ন। যখন লগ্ন হিসেবে দেখবো তখন বলবো শিষ্যদয় লগ্ন, মানে ঘোরার ক্ষেত্রে যদি এখানে লগ্ন পড়ে, আর নাহলে বলবো শিষ্যদয় রাশি। এই সব জায়গাতে যদি লগ্ন পড়ে সেই ক্ষেত্রে কিন্তু ঘোরা যে এফেক্টটা সেটা কিন্তু অনেকটা পজিটিভ হয়ে যায়। মানে আমি যখন দেখছি, আমি দেখে অন্তত এটা ভাবতে পারবো যে ইভেন্টটা, যে ইভেন্টে আমাকে প্রশ্ন করা হলো, সেই ইভেন্টটা এখন হয়তো হচ্ছে না, কিন্তু এই সম্ভাবনাটা রয়ে গেছে। সম্ভাবনাটা কিন্তু একবারে ফেলে দেওয়ার মতো নয়। এবার তার যে ইভেন্টটা রইলো, সেই ইভেন্টের যখন আবার সেই কানেক্টিভিটি, সেই প্ল্যানেটের যখন কানেকশন ওর উপর থেকে পাস করবে, মানে ধরুন ওই লগ্নেশ বা কারকেশের উপর দিয়ে যখন যাতায়াত করবে, তখন সেই ক্ষেত্রে হয়তো ইভেন্টটা পরে হয়তো হয়ে গেলেও হয়ে যেতে পারে। বি3 যে আমরা বলি না দেখতাম চার দেখেও কিন্তু আমরা অনেক সময় ঘোরা বিচার করি। এবার এখানে একটা এক্সেপশনাল ব্যাপার আছে। দেখতাম থেকে যেটা আমরা করে থাকি, যদি কোনো কিছু হারিয়ে যায়, আমার ধরুন কোনো জিনিস হারিয়ে গেছে, সেটা হচ্ছে ধাতু, মানে মেটাল টাইপের কিছু জিনিস, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বি3 থেকে কিন্তু দেখতাম বিচার করে কিন্তু বলতে পারি যে আমার ঠিক কি জিনিসটা হারিয়েছে। এরকম ধরুন শুধুমাত্র ধাতু নয়, ধরুন আমার বি3 দেখি, অবশ্যই এই যে দেখতাম উদীয়মান দেখতাম থেকে যে প্রশ্নগুলো হয় সেটা কিন্তু একদম অ্যাডভান্স ধরাতে আমরা শেখাচ্ছি। প্রথম দেখতামে যদি কোনো রাশি পড়ে বা ধরুন লগ্ন পড়লো, সেখান থেকে আমি বুঝতে পারি কি কোনো কিছু হারিয়েছে, সেটা ধাতু, সোনা হতে পারে, রূপো হতে পারে, ঘরোয়া কোনো কিছু ধাতু জিনিসপত্র হতে পারে। যদি ওখানে লগ্নটা, ব্রেকখানের লগ্ন যদি দ্বিতীয় ঘরে হয়, তাহলে সেটা হতে পারে মূল বা মূলা। আর যে তৃতীয় দিকখানে হয় সেটাকে আমরা বলি কি জীবা। মানে দ্বিতীয় দিকখানে মূল বা মূলা মানে কি গাছপালা সংক্রান্ত, পরিবেশ সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে কিন্তু আমরা দেখতে পারি দ্বিতীয় দিকখান। আর থার্ড দেখতে কি জীব সংক্রান্ত, মানে যদি মানুষ হারিয়ে যায়, যদি আমার বাড়িতে পোষ্য কোনো কুকুর, বিড়াল, পাখি হারিয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা তখন দেখবো কি উদীয়মান দিকখান। এবার ধরুন একটা ঋণাত্মক একটা ওয়ার্ড লেখা আছে, দেখুন দেখতে পাবেন গৌর কামবালা, আমরা একে কামমুলা বললাম, এটাকে হচ্ছে গৌর কামবালা। কামবালা যোগ হচ্ছে যে ধরুন আমাকে যখন কেউ কোশ্চেন করছে, সেই ক্ষেত্রে যে চন্দ্র ধরুন চন্দ্র তো 30 ডিগ্রি তো ক্রস করবে একটা ঘরেতে। যদি দেখি যে রাশিতে চন্দ্র বসে আছে, প্রশ্ন আসাকারী যখন প্রশ্ন আমার কাছে আসছে, সেই সময় যদি রাশির ডিগ্রিটা একদম শেষ হয়, মানে 29 বা 30 এইরকম জায়গায় যদি চন্দ্র বসে থাকে আমার কাছে, তখন কেউ প্রশ্ন করছে, মানে তার চার্ট সাপেক্ষে আমি বলছি, তার মানে আমি কি বুঝতে পারবো যে চন্দ্র হয়তো জাস্ট মুভ করবে এরকম অবস্থা।
সেই ক্ষেত্রে কিন্তু কোনো কোনো সময় দেখা যায় ওই যে প্রশ্নের ইভেন্ট কিন্তু ক্যান্সেল হয়ে গেলেও যেতে পারে, গণনাটা ঠিক মতো হয় না। মানে আমরা তাহলে চন্দ্রের যদি জায়গা দেখি, দুটো জিনিস পেলাম। চন্দ্র যদি 0 ডিগ্রি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রশ্নটাই নেগলিজেবল হয়ে যাবে। আর চন্দ্র যদি 29 বা 30 ডিগ্রি থাকে, মানে পরের ঘরে শিফট করবে করবে এই মোমেন্টে হয়, সেই ক্ষেত্রেও কিন্তু ওই যে ইভেন্টটা আমার কাছে প্রশ্ন হলো ওটা কিন্তু ঋণাত্মক বা নেগেটিভ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কোনো কোনো ক্ষেত্রে নক্ষত্রের কিছু লোচন আছে। লোচন মানে কি? নক্ষত্রের দৃষ্টি। এই নক্ষত্রের লোচন ধরেও কিন্তু আমাদের কোনো কোনো সময় ইভেন্ট নির্ণয় করা যায়। নক্ষত্রের 3টে লোচন থাকে, সেটা হচ্ছে মন্দলোচন, মধ্যলোচন আর সুলোচন। মন্দলোচন যেগুলো থাকে, মন্দলোচনটা বিশেষ করে এটা ডিরেকশন দেখায়। নক্ষত্র লোচন যখন আমরা নির্ভর করব, এরকম প্রশ্ন আসে আমাদের কাছে, বলছি যে ম্যাডাম আমি আমার মানি পার্সটা হারিয়ে ফেলেছি, খুঁজে পাচ্ছি না, কবে খুঁজে পাবো বা কোথায় খুঁজে পাবো? তখন আমার দেখলাম যে চন্দ্র কোন নক্ষত্রে রয়েছে, আর অবশ্যই তো সেখানে দেখতে হবে রাশি আমার কি হচ্ছে, মানে কোন রাশিতে চন্দ্র বসছে, সেটা চর রাশি, স্থির রাশি না দত্তক রাশি। চর রাশি যদি হয় সেই ক্ষেত্রে অবশ্যই তার এফেক্ট বাড়বে, মানে ওই জিনিসটা পাওয়া যাবে, মানে ইভেন্টটা পজিটিভ দিকে যাচ্ছে। স্থির রাশি হলে 50-50 হতে পারে, আর দত্তক রাশি হলে কখনো কখনো ওটা নেগলিজেবল হয়ে যায়, যে মোটামুটি হয়তো সার্টেন টাইম গেলে 15 দিন কি 20 দিন, তারপর দেখা গেল যে না ওই ব্যাপারটা এলেন না, মানে জিনিসটা হয়তো পাওয়া যায়। আর লোচন যখন হয়, এরকম যখন কোশ্চেন আসে, দেখা গেল যে প্রশ্ন আসাকালীন আমার চন্দ্র অনুরাধা নক্ষত্রে রয়েছে। অনুরাধা নক্ষত্র মানে বৃশ্চিক রাশি, আর অনুরাধা নক্ষত্র, উত্তরসরা নক্ষত্র, শতভিষা, এগুলো দেখায় হচ্ছে ঘোড়া চলাকালীন সাউথ ডিরেকশন, মানে দক্ষিণ দিক। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি, আমি কি বলতে পারি, আমি ধরুন পুরো জিনিসটা দেখলাম, দেখার পর আমি ওনাকে হয়তো বললাম যে আচ্ছা আপনি একটু ভেবে দেখুন তো, আপনি কি কোনোদিন আজকে যখন ব্যাগটা হারিয়েছে আপনার, আপনি দক্ষিণ দিক থেকে এসেছিলেন? তো উনি হয়তো আমাকে ভেবে বলছেন যে আমি ঠিক বুঝতে পারছি না যে আমি এসছি কোন দিক থেকে, বা ওইটা আমার বাড়ির সাপেক্ষে কোন দিক করছে, হতে পারে। তো আমি তখন এক কথাই বলতে পারি যে আপনার বাড়ির দক্ষিণ দিকে একটু দেখুন, মনে হয় হয়তো পেলেও পেতে পারে। তো লোচন থেকে কি করা যায়, লোচন থেকে হারিয়ে যাওয়া জিনিসের ডিরেকশন পাওয়া যায়। আচ্ছা, এত অব্দি বুঝতে কি কারোর কোনো অসুবিধা আছে? হ্যালো, আমাকে একটু রেসপন্স করুন, কারোর কি বুঝতে অসুবিধা হচ্ছে? না না, এগিয়ে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার একটু পরের স্লাইডটা দেখুন, দেওয়া আছে যে চন্দ্রের ডিগ্রি ধরে জাতকের বয়স নির্ণয়। কেন এখন দেখুন, এখন তো অনেকেই তো সামনাসামনি আমাদের কাছে আসে না, সে হয়তো ফোন করে আমাকে বললো, তার যেখান থেকে ফোনটা এলো সেই ফোনের যে টাইমিং, ধরুন আমার কাছে 8টায় ফোন এলো বা 9টায় ফোন এলো, এই সময়টা ধরে আর তার যে প্লেসটা আছে ওই প্লেসের ল্যাটিটিউড লঙ্গিটিউড ধরে কিন্তু হিসাবটা হবে। এবার আমাকে যিনি প্রশ্ন করছেন, সেই ক্ষেত্রে আমি দেখলাম তার প্রশ্ন আসাকালীন চন্দ্র যে ডিগ্রিতে বসে আছে, মানে 1 থেকে 30 ডিগ্রি, এর ডিগ্রি কিছু ভাগ থাকে, এই ভাগে এই যে ভাগগুলো আছে, এখানে আমি একটা অ্যাজাম্পশন করতে পারি, বা অ্যাজ এ অ্যাস্ট্রোলজার যিনি কাজ করছেন তিনি অ্যাজাম্পশন করতে পারেন কি, যে যে প্রশ্ন করছেন তার বয়সটা কত। একটা বাচ্চা মানুষ প্রশ্ন যদি করে, সেই ক্ষেত্রে যদি হয় যে একটা বাচ্চা কিরকম প্রশ্ন করতে পারে, বাচ্চা বলতে বাচ্চারা সেইসব সম্বন্ধে অত অবগত নয়। ধরুন মোটামুটি যদি দেখি যে আমার কাছে যখন প্রশ্ন আসছে তখন তার ডিগ্রি, চন্দ্রের ডিগ্রি যদি দেখি 18 ডিগ্রি, 13 থেকে 18 ডিগ্রির মধ্যে, আমি ভাবতে পারি যে একটা মধ্য বয়স্ক লোক, যার মোটামুটি বয়স 40 কি 45, সে হয়তো আমাকে কিছু প্রশ্ন করছে। যদি ডিগ্রি বাড়তে আরম্ভ করে তখন বুঝবো কি তার বয়সটা আরো বাড়ছে। এটা এমন কোনো কঠিন ব্যাপার না, আবার এটাও ঠিক সবসময় যে এই রুলস থাকবে তাও নয়, কোনো কোনো সময় কিন্তু এই রুলসটা কিন্তু নাও খাটতে পারে, কিন্তু 50-50 খাটে, কোনো কোনো সময় খেটেও যায়। ওই জন্য আমি পয়েন্টটাকে একটা এক্সাম্পল হিসেবে তুলে দিলাম।
তার মানে এখানে একটাই ব্যাপার কি, যে চন্দ্রের ডিগ্রি দেখে আমরা বুঝতে পারি কি প্রশ্ন যিনি করছেন তার বয়স কত বা সে কতটা ম্যাচিওর, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। এবার আমরা যেরকম নর্মাল ডিওয়ানে আমরা যেটা দেখি, যে সূর্য থেকে আমরা কি নিরূপণ করতে পারছি, শুক্র থেকে কি নিরূপণ করি, মঙ্গল থেকে কি নিরূপণ করি, সাম্প্রতিক জায়গা সূর্য যেমন বাবা, চন্দ্র মা, মঙ্গল ভাই, বুধ হচ্ছে ধরুন পরিবারকে দেখাচ্ছে, ছোট বোনকে দেখাচ্ছে, বৃহস্পতি থেকে গুরু, এগুলো খুব ন্যাচারাল। এগুলো আমরা মোটামুটি আমরা ডিওয়ানেও যা জানি এই একই রকম ধরে কিন্তু আমরা সাম্প্রতিক যখন কোনো প্রশ্ন আসে তখন কিন্তু এই গ্রহগুলোতে কিন্তু ওই প্রশ্নের সঙ্গে কিন্তু মিলিয়ে আমরা কাজ করতে পারি। এবার ঘোড়ারি প্রশ্নের সময়ের গুরুত্ব, মানে সময় যখন আমি নিরূপণ করছি, ঠিক কি কি সময় আমি কিভাবে নিরূপণ করব। নিরূপণের অনেকগুলো নিয়ম আছে, কারণ নিরূপণের যে নিয়মটা সেটা আমার কোশ্চেনের উপর নির্ভর করে। আমার কাছে যদি কোনো কারোর স্বাস্থ্য সম্বন্ধীয় কোশ্চেন আছে, তাহলে আমার কাছে নিরূপণের রাস্তা একরকম হবে। আমার কাছে বিবাহ সম্বন্ধ আসলে সেরকম ভাবে নিরূপণ করতে হবে। যদি আমার কাছে মৃত্যু সম্পর্কীয় প্রশ্ন আসে, তাহলে তার নিরূপণের রুলসটা আলাদা। কিন্তু জেনারেল রুলস কি হয়ে থাকে, গোচর যখন যাচ্ছে, মানে আমার কাছে যখন প্রশ্ন আসছে এই সময় যদি লগ্নেশ বা কারকেশ, লগ্নেশ কাকে বলে কারকেশ কাকে বলে আমি আগে বলেছি। লগ্নের যদি কারকেশের সঙ্গে কানেকশন করে, কিভাবে কানেকশন করবে, হয়তো লগ্নেশের অধিপতি কারকেশকে দেখছে বা কারকেশের অধিপতি লগ্নেশকে দেখছে, অথবা লগ্নেশ কারকেশের উপর দিয়ে পাস হচ্ছে বা পাস হবে। লগ্নেশ বা কারকেশের মধ্যে ডিগ্রির খুব ফারাক, সামান্য ফারাক রয়েছে। এরকম কটা ইভেন্ট, এটা হচ্ছে একদম জেনারেল, যেটা কিন্তু আমরা সব ক্ষেত্রে কিন্তু কাজে লাগাবো আমাদের সময়টাকে সহজে নিরূপণ করার জন্য। আর আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে ইথাসাল, কারকেশের সঙ্গে লগ্নেশের ইথাসাল, যেটা আমার এই ঘোড়া চার্টের কানেক্টিভিটি বা সময় নিরূপণটা আমাকে আরো সলিড করে দেয়, যে আমার এই ইভেন্টটা কিন্তু হবে, মানে আমার সার্বিক লাভ 11 থেকে আমি দেখছি এই ইভেন্টও আমার কাছে লাভজনক হবে। কেন? যেহেতু এই চারটার মধ্যে কিন্তু ইথাসালের একটা কানেকশন আছে। ইথাসাল আর যদি আমার লগ্ন চররাশি পড়ে, তাহলে যদি দেরিও হয়, তাতে যদি আমার দেখা যায় ওই রকম চার্টে যদি ইশরাফ মানে কি 6 8 12 যদি কোনোভাবে কানেকশন করেও ফেলে, তারপরেও কিন্তু আমরা একটা আশা রেখে দিই যে অচিরেই সব ধ্বংস হয়ে যাবে না, কোনো না কোনো দিন, মানে এখন না হোক 15 দিন না হোক, অন্তত 1 1.5 মাস পরে হলেও কিন্তু ওই কাঙ্ক্ষিত জিনিসটা বা কাঙ্ক্ষিত বস্তুটা বা কাঙ্ক্ষিত ইভেন্টটা কিন্তু ঘটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এই যে চারটে রুলস, এই চারটে রুলস হচ্ছে সময়ের উপর, কেন ইম্পর্টেন্স দিই আমরা সময়তে, এবং এই সময়টা কি করে নিরূপণ করা যায় সেটা অন্যান্য ক্ষেত্রে যেভাবেই হোক না কেন, ইভেন্ট অনুযায়ী আমরা যতটাই তাকে স্পেসিফাই করি না কেন, এই চারটে রুল কিন্তু আমরা যে কোনো ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। সঠিক সময় বা আমার অ্যাপ্রোপ্রিয়েট সময়ের কাছাকাছি গিয়ে আমি সময়টা বলার জন্য। এবার আসবো আমরা প্রশ্নের ভাব বিচার। প্রশ্নের ভাব বিচারের যে ব্যাপারটা, সেটাও কিন্তু আমাদের নর্মাল যে ভাব বিচার আছে সেটার মধ্যেই বেশ কিছুটা হয়। কারণ আমরা যেরকম 1 নম্বর ঘর থেকে দাদা বিচার করি, তবে কিছু কিছু যেখানে আমি এগুলো যেগুলো লিখে দিয়েছি, এগুলো যদি আপনারা দেখেন দেখবেন একটু কিছু আলাদা আছে। প্রশ্ন যখন আসবে, আমরা 1 নম্বর ঘর থেকে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু কোর্ট কেস, হসপিটাল, ডিওয়ানে যেগুলো আছে 1 নম্বর ঘর থেকে আবার ডিওয়ান হিসেবে যেমন দেখি লগ্নকে দেখছি, একটা মানুষকে দেখতে কেমন দেখছি, এগুলো তো খুব জেনারেল। জেনারেলের বাইরে যেগুলো আমরা দেখি সেগুলো আমি লিখছি। ইন কেস অফ ঘোড়া, এটা কিন্তু শুধুমাত্র ঘোড়ার ক্ষেত্রে কিছু এক্সট্রা মডিফিকেশন করা আছে, সেটাই বলছি আমি। যেমন 1 নম্বর ঘর থেকে হসপিটাল কখনো কখনো দেখি, কোর্ট কেস দেখি, বন্ধুকেও বিচার করি, বাবার ভাগ্য, শত্রু, ভাইয়ের কোনো কিছু ব্যবসা, সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রথম ভাবকে নির্দেশ করে আমরা বিচার করতে পারি। দ্বিতীয় ঘর থেকে ইন্দ্রায়ণ আমরা কিন্তু টাকা দেখি, বন্ধুর বাড়ি, কোনো কিছু বিচ্ছিন্নতা, যে কোনো কিছু সাম্প্রতিক বিচ্ছিন্নতা হোক বা অফিসিয়াল কোনো কর্মক্ষেত্রে বিচ্ছিন্নতা, সেটাও কিন্তু আমরা দেখি কোনো কোনো সময় তৃতীয় ঘর থেকে। স্বামী বা স্ত্রীর জীবনাবাসন, মামার বাড়ি, কিছু লিকুইড ক্যাশ লাভ, সামাজিক কোনো কর্ম, এগুলো আমরা দেখি। তৃতীয় ভাব থেকে কি দেখি আমরা,
পার্টনারের সঙ্গে দীর্ঘ ভ্রমণ, আমি ঘুরতে গেছি আমার লাইফ পার্টনারের সঙ্গে হোক, আমার কলিগদের সঙ্গে হোক, সেরকম কিছু ভ্রমণ। মায়ের স্বাস্থ্য সুরক্ষা, শিশুদের অধিকার, এসব কিন্তু থার্ড হাউস থেকে ঘোরা চলাকালীন আমরা বিচার করতে পারি। কোর্ট এমনি আমাদের অর্থ সম্বন্ধীয় ব্যাপার দেখায়, যানবাহন, সম্পত্তি, মায়ের সুস্থতা অসুস্থতা দেখায়। 5 নম্বর ঘর থেকে কি দেখি? রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক উত্থান ও পতন এবং তার প্রেক্ষাপট, পুরস্কার, আমার স্কিল, খেলা, জুয়া, মায়ের ইনকাম, বন্ধুর ভাই, এসবও কিন্তু নির্দেশ করে ফিট থেকে। সেভেন্থে দেখুন কি কি রয়েছে? লাভ ক্ষতি দেখছি, স্বামী স্ত্রীর বন্ধন দেখছি, যুদ্ধ দেখছি, কাউকে আমি পানিশমেন্ট করবো সেটাও কিন্তু আমি 7 থেকে দেখি। 8 নম্বর ঘর থেকে অফিসিয়াল কোনো ট্রান্সফার, খনিজ অঞ্চলের কাজ, মানে মাটির নিচে কোনো কাজ, গুপ্ত কোনো কাজ করছি, জীবন বীমা, ফাটকা ইনকাম, পণ প্রথা মানে ডাউরি, আমি বিয়ে, কেউ একটা বিয়ে করছে, হয়তো আমাকে কেউ ফোন করে বলতে পারে যে দেখুন না, আমার বিয়েটা ঠিক হয়েছে, সবই ঠিক ছিল, এখন হট করে বরপক্ষ আমাকে বলছে 5 লাখ টাকা দিতে হবে, সঙ্গে একটা গাড়ি দিতে হবে। মানে এই কোশ্চেন যখন আমার কাছে আসবে, আমি কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু লগ্নের সঙ্গে প্রথমে দেখবো অষ্টম ভাব, লগ্নের সঙ্গে অষ্টম ভাব দেখবো, তো সেখানে বুঝতে পারবো যে ওই অষ্টম ভাবে কোন গ্রহ বসে আছে, সেটার সঙ্গে কি আদৌ লগ্নের কোনো সম্পর্ক আছে নাকি, এবং সেখান থেকে দেখবো 11th-এর কোনো সম্পর্ক আছে কিনা। মানে কোশ্চেনটা যদি আসে এরকম ভাবে আমার কাছে যে শ্বশুর বাড়ি থেকে না জানেন তো অনেক কিছু চাইছে, এতদিন কিছু জানায়নি, তা এই বিয়েটা কি আদৌ আমার হবে, মানে আমাকে কি পণ দিয়ে বিয়ে করতে হবে, এরকম যখন কোশ্চেন হবে তখন কিন্তু আমাকে পণ প্রথার জন্য যে হাউসটা রিলেটেড হয়েছে সেটা হচ্ছে অষ্টম ঘর, সেটাকে কিন্তু আমাকে দেখতে হবে। 9 বা নবম ভাব থেকে কি দেখি? চুক্তি, মানে কোনো ডিড করছে, যে পার্টনারশিপের ডিডও হতে পারে, কোনো জমি সংক্রান্ত ডিড হতে পারে, ডিড পেপার। স্বামী স্ত্রী, স্বামীর অর্থ, মানে আমার স্বামীর কতটা অর্থ আছে, মায়ের স্বাস্থ্য কখনো কখনো দেখা হয়, আবার বোনের স্বামী অর্থ বা বোনের স্বামী কি কি কাজ করছে সেই হিসেবে দেখা হয়। পরিবার বা গুরুজনদের বাধা, কোনো না কোনো ক্ষেত্রে বাধা আসতেই পারে, শারীরিক বাধা হতে পারে, সামাজিক বাধা হতে পারে, অর্থনৈতিক বাধা হতে পারে, যে কোনো রকমের বাধাও কিন্তু 9th হাউস থেকে দেখা যায়, বিশেষ করে ঘোরা চলাকালীন ক্ষেত্রে। 10 নম্বরটা আমাদের কর্ম, এবং কর্মের সাফল্য অর্জন যে কোনো করে হতে পারে। আমি যদি এখন আমার কাছে প্রশ্ন আসে যে আমার ছেলের প্রমোশন কবে হবে, সেক্ষেত্রে আমি যেমন দশম ভাবকে নেব, আমাকে যদি বলে আমার বাবার কবে প্রমোশন হবে, সেই ক্ষেত্রেও কিন্তু দশম ভাব নেব। যদি প্রমোশন সংক্রান্ত কোনো প্রশ্ন হয় যেটা চাকরি বা কাজ থেকে হবে, সেখানে কিন্তু আমাকে 11 নিতে হবে, আবার 10th নিতে হবে। কেন 11 দেখবো কি আদৌ প্রমোশনটা হয়ে সে কিছু লাভ করবে কিনা সেই ক্ষেত্রে। আর সামাজিক কোনো ক্রিয়াকলাপের সঙ্গে কিন্তু যদি কোনো প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু 10th হাউসকে দেখবো। 11 তো সার্বিক সাফল্য। আর যদি আমি কোনো বাইরে বিদেশ সংক্রান্ত প্রশ্ন আসে, ভিসা, গ্রিন কার্ড, জেল, মুক্তি, ময়না তদন্ত, কালোবাজারি, ব্ল্যাকমেইল করছে, হুমকি দিচ্ছে কেউ, পার্টিজনিত কোনো অশান্তি, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে দেখতে হবে কি দ্বাদশ। তো ভাব বিচারের ক্ষেত্রে আর কি কোনো কারো মানে বুঝতে অসুবিধা হচ্ছে না তো? এটা কিন্তু একটু কিন্তু ব্যতিক্রম অন্যান্য গুলোর থেকে। একটু তো রেসপন্স করুন আমাকে। না না হচ্ছে না। ঠিক আছে। আচ্ছা শোনা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার একটা ছোট্ট একটা টপিক, যেটাও কিছুটা ঘোরার সঙ্গে যুক্ত রয়েছে, যদি এটা একটা আলাদা একটা বড় টপিক, আমি সামান্য একটু ছুঁয়ে যাচ্ছি এখানে। সেটা হচ্ছে ষড়শাস্ত্র। আগেকার দিনে অনেক অনেক যুগ আগে, মানে যখন আমাদের ধরুন ঘড়ি আবিষ্কার হয়নি, বা আমরা মানে সময় নিরূপণ করার জন্য কিছু পরিবেশের ক্রিয়াকলাপ, মানে ধরুন মানে পরিবেশের ধরুন মানে আমরা হয়তো কি বলবো এটাকে, ঠিক বলতাম না যে আহ বজ্রপাত বা যেগুলোকে মানুষ আদিম যুগে ভয় পেত, তারপরে তো আস্তে আস্তে মানুষ তো আধুনিক হতে আরম্ভ করলো। তারপর যখন আমাদের মধ্যযুগীয় বা তারও আগে যখন কিছু আমাদের ইনস্ট্রুমেন্ট নেই, শুধুমাত্র আকাশ দেখে, সমুদ্রের যে ঢেউ উঠছে এগুলো দেখে, পাখিদের উপর বা প্রত্যেকটা জীবজন্তু যে তাদের যে মুভমেন্ট তার উপর দেখে যদি আমরা কখনো সময় নির্ণয় করতাম, তো তখন দুটো সাতশো বা দুটো ওয়ে আউট ছিল, টেকনোলজি ছিল।
যেগুলো দিয়ে আমরা কিন্তু কিছু সময় কিছু জিনিসপত্র বলতে পারতাম। আমরা মানে কি, আমাদের পূর্বসূরি যারা কিংবা এই বিষয় নিয়ে যারা দীর্ঘদিন ধরে আলোচনা করেছেন বা করে আছে, তারা কিন্তু বলতে পারতেন। তাদের মধ্যে একটা আছে ছায়াবিদ্যা, আর আরেকটা হচ্ছে ষড়শাস্ত্র। ছায়াবিদ্যা কি? যদিও এগুলো সম্পূর্ণটাই একটুখানি সাধনার উপর নির্ভর করে, শুধুমাত্র যে বলবো ঘোড়ার ক্ষেত্রে কার্যকরী তা না। দীর্ঘদিন সাধনার ফলেও কিন্তু অনেকে কিন্তু ঘোড়া বা চাঁদ দেখারও প্রয়োজন হয় না। সে বলে দিতে পারে যে আমার কাছে এই লোকটা আসছে বা আমার কাছে এই লোকটা এসে এই প্রশ্নটাই করবে, এবং হয়তো তার বিচারটা সেরকম ভাবেই সে করতে পারে। এবার ছায়াবিদ্যা কি? ছায়াবিদ্যা সম্বন্ধে এখানে আমি বলিনি। যে আসছে আগত, তার ছায়া রেখে ছায়া নিরূপণ করে বলে যায় যে সে আমার কাছে কেন আসছে। এবার যে কাজ করতো, যে সাধক এটা নিয়ে গবেষণা করেছে বা দীর্ঘদিন ধরে কাজ করেছে, সেই বলতে পারবে যে সে কি কি দেখে বলতো। তার কিছু আলাদা আসপেক্ট রয়েছে। আমি সোজা চলে আসি ষড়শাস্ত্রতে। আমাদের দেহে দুটো তিনটে প্রধান নারী আছে, একটা ইরা, একটা পিঙ্গলা, একটা হচ্ছে সুষুম্না। ইরা নারী হচ্ছে আমাদের যে বাম নাক আছে, বাম নাকে হচ্ছে ইরা নারী চলে অ্যাক্টিভ থাকে, পিঙ্গলা থাকে ডান নাকে, আর সুষুম্নাতে আমাদের যে স্পাইনাল কর্ড সেখানে। তো এক কথায় বলা হচ্ছে যে ইরা ইরা হচ্ছে চন্দ্রকে নির্দেশ করে, আর পিঙ্গলা নির্দেশ করে হচ্ছে সূর্যকে। তার মানে আমার কাছে যখন কেউ প্রশ্ন করতে আসছে, কেউ যখন আমার প্রশ্ন করছে, সে তো সবসময় চাইবে যে আমার যে ইভেন্টটা যার জন্য আমি অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছি, যেন ওই ইভেন্টটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমার যদি কোনো কিছু পাওয়ার থাকে সেখান থেকে যেন আমার খুব তাড়াতাড়ি গেইন হয়ে যায়। আমরা তো কেউ কখনোই চাইবো না যে একটা কোনো ইভেন্ট সারাক্ষণ ধরে চলছে, এরকম তো কখনো হয় না। বা এটা কারোর পক্ষে মানে মেনে নেওয়া সম্ভব নয় যে দীর্ঘকালীন দীর্ঘসূত্রতা কোনো কিছুর মধ্যে পড়ে রয়েছে। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে যে প্রশ্ন করছে, প্রশ্ন আসাকালীন যদি আমার ইরা নারী অ্যাক্টিভ থাকে, সেই ক্ষেত্রে আমি বলতে পারি কি যে ওই ইভেন্টটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। কিন্তু যদি পিঙ্গলা নারী অ্যাক্টিভ থাকে, সেই ক্ষেত্রে আমরা বলি কি যে ইভেন্টটা হবে, হয়তো দেরি করে হতে পারে, বা খুব যদি দেরি হয় হয়তো ইভেন্টটা ডিসমিসও হতে পারে, হয়তো হলোই না। এবার যারা বিচার করে, এই নারী বিচার করে যারা, ওই জন্য কেউ হয়তো গেট থেকে ঢুকছে, তো তখন তারা কোনরকম নাকের মধ্যে হাত দিয়ে বুঝতে পারে যে আমার কাছে আসছে, মানে আমার এই মুহূর্তে কোন নারীটা অ্যাক্টিভ আছে। এবং এটা আরো বেশি বুঝতে পারে যারা যোগ, যারা ধরুন প্রাণায়াম, কুম্ভক, এগুলোর সঙ্গে যারা সব থেকে বেশি জড়িত আছে, ক্রিয়া যোগে যারা জড়িত আছে, তারা আরো তাড়াতাড়ি বুঝতে পারবে। আর এখানে একটা এক্সেপশনাল ব্যাপার আছে, যদি ধরুন এই ষড়শাস্ত্র, যদি শুধু ষড়শাস্ত্রের উপর নির্ভর করে যদি বলি, যদি ষড়শাস্ত্র দিয়ে কারোর জীবন মৃত্যুর বিচার করতে যায়, মানে ধরুন আমার কাছে কেউ এসে বললো যে আমার বন্ধু খুব অসুস্থ, অনেকদিন ধরে বিছানায় শয্যাশায়ী, পুনরায় হসপিটালে ভর্তি হয়েছে, ওর কি বাঁচার সম্ভাবনা আছে না নেই। এই যখন আমাকে কে বললো, এবার এই যখন প্রশ্ন আসছে, এই সময় যে প্রশ্ন করছে সে যদি কথা ধীরে স্থির হয়ে বলে তো ঠিক আছে, স্থির হয়ে যদি না বলে তার যদি বডি মুভমেন্ট করে, বডি যদি এদিক ওদিক করে, আর সেই সময় যদি আমার পিঙ্গলা নারী অ্যাক্টিভ থাকে, মানে সূর্য নারী, সেই ক্ষেত্রে কিন্তু আমি বলে দিতে পারি যে বন্ধুর কিন্তু প্রাণ সংশয় হওয়ার সম্ভাবনা থেকে যায়। যদি এখানটা বুঝতে অসুবিধা হয় করে আমি আরেকবার বলে দিচ্ছি। কিন্তু কোনো প্রশ্ন আসে, যে আমাকে প্রশ্ন করছে, সে যদি কথা বলতে বলতে বারবার এদিক ওদিক করে, মানে তার বডিটা ঘুরছে বা চোখ ঘুরছে, এবং সেই সময় যদি আমার পিঙ্গলা নারী অ্যাক্টিভ থাকে, সেই ক্ষেত্রে যেটা হয়, সেই ক্ষেত্রে কিন্তু প্রশ্নটা উপর ভিত্তি করে যাকে নিয়ে প্রশ্ন করছে তার কিন্তু প্রাণ সংশয় হয়ে যেতে পারে। সে তো হসপিটালে রয়েছে, আমি তো আমার মনে কিন্তু একটা সাড়া দেবে কি যে আমি দেখতে পেয়েছি আমার পিঙ্গলা অ্যাক্টিভ, আমার পিঙ্গলা অ্যাক্টিভ, সঙ্গে সঙ্গে কি যে প্রশ্ন করছে সে কিন্তু এদিক ওদিক করছে। তো আমি তখন কি বলতে পারি খুব বেশি হলে যে দেখুন, এভাবে তো বলা সম্ভব নয়, কারোর জীবন মৃত্যুর ব্যাপার, আপনি ঈশ্বরকে ডাকুন, আশা করবো সুস্থ হয়ে উঠুক, এইটুকুনি প্রার্থনা করি। কারণ এরকম অনেক জাতি আমার কাছে এসছে, দেখেছি প্রায় 10-15টার বেশি এতদিনে এসছে, যে দেখে পুরো সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে কিছু কিছু গ্রহের ট্রানজিট করার পরে কিন্তু সেই মানুষটি আর থাকবে না। এবং সেই ক্ষেত্রে কিন্তু যাকে নিয়ে প্রশ্ন, তার আমার D1 চার্ট দেখার কোনো দরকার নেই,
কোনো রকম প্রয়োজন নেই। তার কি রাশি, তার কি লগ্ন, কিছু দরকার নেই। যদি কেউ দেখে নেয় তাহলে তো সেটা আরো স্ট্রং হয়ে যাবে কানেকশনটা। আরো মানে ধরুন শুধু ঘোড়া চাঁদ দেখে যদি আমি 70% বুঝতে পারি, আর তার D1 এর সঙ্গে যদি আমি ট্যালি করে নিই, তাহলে ওটা 80 থেকে 90% বুঝে যাবো যে এই ইভেন্ট ঘটবে কি ঘটবে না। তো এইরকম যে মুভমেন্ট চলছে, সেই সময় কিন্তু অনেক সময় আমি D1 না দেখেই বলে দিই যে না, আমার মনে হচ্ছে এখানটা কিছু গড়বড় আছে। এবার ডাইরেক্ট তো কাউকে বলা সম্ভব নয় যে আপনার বাবা মারা যাবে বা আপনার স্ত্রী মারা যাবে। তো তখন সেইটাকে সেরকম সময় দিন, একটু দেখুন যে ডাক্তারের ক্ষেত্রে ডাক্তার কতটা ট্রিটমেন্ট ভালো করছে, মেডিসিন হয়তো ধরছে না। তো এরকম ভাবে কিন্তু প্রশ্নর উত্তর কিভাবে দেওয়া হয়, খুব কঠিন কোনো প্রশ্ন যদি হয়, বিশেষ করে এরকম যদি কন্ট্রোভার্সিয়াল ইস্যু থাকে, তখন সেই ক্ষেত্রে কিন্তু বুঝে সুঝে কিন্তু উত্তরটাকে থ্রো করা উচিত। কারণ অনেকে হয়তো ডাইরেক্ট বলে দেয় যে না এটা হবে না, বা এটা এটা মানে কখনো সম্ভব নেই, বাঁচবে না, বা এ মরে যাবে। কিন্তু এটা সবার পক্ষে আমার আমার মনে হয় যে কাউকে এমন ভাবে কিছু বলাটা উচিত না যে সে একটা রিকভারি পেতে এসে সে মনে একটা আহত একটা ভাব নিয়ে বাড়ি ফিরছে। মানে এটা আমাদের ক্ষেত্রে হয়তো কাম্য নয়, কারণ আমাদের ক্ষেত্রে তো একদম ধরুন ফুল হারা, মানে একদম চারদিক ফাঁকা শূন্য এই অবস্থায় তো কেউ হয়তো সাহায্য পাওয়ার জন্য বা অন্তত মানসিক ভাবে একটু শান্তি পাওয়ার জন্য আছে। তো সেসব দিকগুলো হয়তো বিচার করে একটু ভেবেচিন্তে এইসব মানুষগুলোকে, একটু হয়তো প্রান্তিক মানুষগুলোকে একটু হয়তো মুখের ভাষা দিয়েও কিন্তু আমরা হিল করতে পারি। তো সহস্রাস্ত্রের মাধ্যমে আমরা কি কি করতে পারি, মোটামুটি ধরুন বড় কোনো যুদ্ধ, মামলা মোকদ্দমা, বা ধরুন শত্রু, মানে শত্রু আক্রমণ করেছে, আমি কিভাবে জিতবো না জিতবো এইরকমও কিছু, বা ধরুন কোনো প্রসূতি মহিলা, কোনো প্রেগনেন্ট ওম্যানের সন্তান কিভাবে হবে, মানে তার সিজার হবে কি নর্মাল ডেলিভারি হবে, সিজারের সময় সে ভালো থাকবে কি খারাপ থাকবে, এইরকম যে কিছু প্রশ্ন, সেগুলো কিন্তু আমরা কোনো কোনো সময় কিন্তু ওরাও যেমন দেখছি, তেমনি কিন্তু ষড়শাস্ত্রের বিচার দিয়েও কিন্তু ওই যে ইভেন্টটাকে আরো ফ্রুটফুল ভাবে গণনা করতে পারি। আমি কখনোই বলবো না যে হয়তো কেউ ষড়শাস্ত্রে ভীষণ ভালো কেউ হতেই পারে, তার সাধনায় সে সিদ্ধি করেছে, কিন্তু তার মানে এমন নয় যে কোনো হোরারই তার হোরা না করে শুধুমাত্র ষড়শাস্ত্র দিয়ে বিচার করবে। কারণ বিচারটা আমি যখন করি বা আমি সবাইকে চেষ্টা করি বলার, হোরা দেখো, কারণ এটা তোমার কাছে তো পার্টিকুলার একটা ওয়ান ইভেন্ট নিয়ে এসছে, হোরা দেখো, D1 দেখো, তারপর যদি মনে হয় ষড়শাস্ত্র তুমি প্রথম থেকে ধরতে পারো, না ধরলে নাও ধরতে পারো। এটা ম্যান টু ম্যান ভ্যারি করছে। কিন্তু এমন কখনোই নয় যে ষড়শাস্ত্র দিয়ে আমি 100% বিচার করে দিই, এটা হয় না। ষড়শাস্ত্র দিয়ে আমি অ্যাজাম্পশন করতে পারি, মে বি আর মে নট বি, কিন্তু আমাকে প্রপার হিসাব করতে গেলে, প্রপার যদি আমি ক্যালকুলেশন করে গণনা করি, তখন কিন্তু আমাদের গ্রহ নক্ষত্রের চলন এবং গ্রহ নক্ষত্রের ডিগ্রিটা অব্দি কিন্তু আমার দরকার হয়। এবার কটা আমি ইভেন্ট বলেছি, ইভেন্ট গুলো একটুখানি দেখুন। ধরুন রোগ নির্ণয়, যদি আমি রোগ নির্ণয় বিষয়ে প্রচুর প্রশ্ন হয়, মানে ধরুন আমার রোগ নির্মিত কেন হচ্ছে না, আমি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছি, আমার ডাক্তার ভালো চিকিৎসা করছে কি করছে না, যাকে ট্রিটমেন্ট করছে হয়তো রুগীটারই জীবন শক্তি কমে গেছে, তা রুগীর যদি আত্মায় যদি বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়, তাকে আপনি কত ওষুধ খাওয়াবেন, সম্ভব নয় তো। তো সেই ক্ষেত্রে যখন আমরা রোগীর কোনো রোগ সংক্রান্ত বিচার করি, আমরা দেখি কি দেখুন, 1 নম্বর ঘর, 1 নম্বর মানে লগ্ন থেকে আমরা তখন ডাক্তারকে দেখি, চিকিৎসক। ঘোড়া চলাকালীন, এটা কিন্তু আমার D1 নয়, মানে আমার কাছে যখন গোচর চলছে, গোচরের যে চারটা আমি বার করলাম, যেটাকে ঘোড়া চার্ট বলছি, সেই ঘোড়াতে তো লগ্নের 1 নম্বর হচ্ছে চিকিৎসক, 4 নম্বর যেটা সেটা হচ্ছে আমার কি চিকিৎসা হচ্ছে, মানে আমার প্রেসক্রিপশন মেডিসিন, 7th হাউস হচ্ছে রোগ, কি রোগ হয়েছে। যদি আমার কোশ্চেন আসে যে ডাক্তারবাবু আমার মা অসুস্থ কিন্তু কি রোগ ধরতে পারছি না, হয়তো আমি চার্ট খুললাম, পড়ার যে চার্ট দেখলাম 7th হাউসে বসে আছে কেতু, আমি তখন এক কথাতেই বলে দেবো যে আপনার মায়ের যে রোগটা হয়েছে না, ওটা কিন্তু আনপ্রেডিক্টেবল, ভালো করে ডাক্তার দেখান। আর হয়তো এই রোগটা এখন ধরা পড়ছে না, কিন্তু হয়তো মাস 5-6 পর হয়তো ধরা পড়তে পারে। এবার কেন আমি মাস 5-6 বললাম, কেন, আমি যখন ঘোড়া করছি সেই সময় দেখছি সপ্তমে কেতু, কেতু মোটামুটি আমি হয়তো দেখে নিলাম যে এই কেতু হয়তো সপ্তমে থাকবে আর 3 মাস কি 2 মাস বা 4 মাস, কেতু ট্রানজিট করলো, সপ্তমের যে অধিপতি আছে তার এবার ট্রানজিশনাল ফেজ দেখতে হবে।
সে যখন ট্রানজিট করছে 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 তখন দেখলাম যে এই এইরকম সময় এসে এমন একটা জায়গায় বসবে, হয়তো সেই টাইমটাতে কিন্তু রোগটা হয়তো ধরা পড়লেও পড়তে পারে। রোগ মানে আনপ্রেডিক্টেবল বলে সারা জীবন তো থাকবে না, একটা না একটা সময় তো গভীর রিসার্চের পর ধরা পড়বে। করোনার ক্ষেত্রে কি হলো যে আমাদের ওষুধ বেরোচ্ছে না, একটা টাইমের পর তো তারও ভ্যাকসিন বেরোলো না, তেমন না। তার মানে আমার এখানে দুটো হিসেবে কাজ হয়, যে এখন আমি ধরতে পারছি না কিন্তু কখন ধরতে পারবো, এই কখন ধরতে পারবো এই ব্যাপারটা যখন আসে তখনই কিন্তু আমাকে দেখতে হবে কি টাইম কি ইভেন্টের উপর নির্ভর করে ইভেন্টের যে কারকেশ বা কারকের গ্রহ কতদূর যাচ্ছে এবং ওই কারকের গ্রহ ঠিক কোন টাইমে গিয়ে তার ভালো প্ল্যানেটকে পাচ্ছে, কোন টাইমে খারাপকে পাচ্ছে, এই হিসেব করে কিন্তু আমি বলতে পারি যে এই সময় কিন্তু আপনার রোগ নির্ণয় হবে বা এই সময় পর থেকে আপনার ট্রিটমেন্ট একটা গতি পাবে। তাহলে আমি দেখলাম রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমার 4টে ঘর বা 4 রকম প্রশ্ন কিন্তু ন্যাচারালি থাকে। দেখি আমার ডাক্তার ভালো নয়, আমি কি ডাক্তার চেঞ্জ করব? আমার রোগ ধরা পড়ছে না, আমি প্রচুর মেডিসিন খাচ্ছি। আরেকটা কিরকম প্রশ্ন হয় যে সবই করা হচ্ছে কিন্তু রোগীরই কোনো ইচ্ছে নেই যে আমি সুস্থ হয়ে উঠবো। বিশেষ করে যদি কোনো কেউ মানসিক রোগগ্রস্ত হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু এরকম প্রশ্ন পেয়ে থাকি। তো এইগুলো গেল হচ্ছে রোগ বিষয়ক প্রশ্ন। রোগ মুক্তি, ধরুন আমার কাছে কেউ প্রশ্ন করছে যে আমি খুব অসুস্থ, অনেকদিন ধরে আমি অসুস্থ আছি, আমি কবে একটু সুস্থ হবো বলুন তো, আমার কোনো কিছুই ভাল লাগছে না। এই যে যখন উনি আমাকে প্রশ্ন করছেন এই সময় ওনার প্রশ্ন আসাকালীন যদি দেখি চরলগ্ন পড়েছে এবং চরলগ্নের অধিপতিটা হয়তো দূরে কোনো অন্য কোনো ঘরে গিয়ে বসে আছে বা 6 কানেকশনে রয়েছে, তখন আমি এক কথায় বলতে পারি কি যে দেখুন আপনার শরীরটা এখন হয়তো খারাপ লাগছে কিন্তু দেখবেন এই টাইমটার পর থেকে কিন্তু আপনার শরীরটা আস্তে আস্তে ভালো হবে। আর একটা স্পেশাল পয়েন্ট বলে দিচ্ছি, যেহেতু সান সূর্য যেহেতু আত্মকারক গ্রহ, সূর্য ন্যাটাল সূর্য মানে আমার জন্মকালীন যেখানে সূর্য বসে আছে সেই ঘরের উপর থেকে দেখুন ট্রানজিটের সূর্য মানে সূর্য তো ঘুরছে, গোচরকালীন সূর্য যখন ট্রানজিট করবে যে কোনো ব্যক্তিরই কিন্তু ওই টাইমটায় কিন্তু শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে, যদি না এখানে কোনো ম্যালিফিক প্ল্যানেটের কানেকশন থাকে। এটা কিন্তু খুব জেনারেল একটা ব্যাপার, কারণ জন্মকালীন আত্মকারক গ্রহ আর গোচরকালীন আত্মকারক গ্রহ কিন্তু একসঙ্গে মার্চ হয়ে যাচ্ছে। মানে রোগ মুক্তির সম্ভাবনাগুলো আমরা এমন ভাবে মানে এইরকম কানেকশন থেকে দেখতে পারি। ভৌতিক প্রশ্ন কিরকম হয়, আমি খুব ভয় পাচ্ছি, আমার খুব রাত্রে ঘুম হচ্ছে না, বা ধরুন আমি ফিল করছি ম্যাডাম আমার উপর নিশ্চয়ই কোনো কেউ কোনো কিছু খারাপ করছে, আমি রাত্রিবেলায় মনে হচ্ছে কেউ আমাকে গলা থেকে ধরছে, আমি রাত্রে উঠে বারবার চোখে মুখে জল দিচ্ছি, এইরকম অস্বাভাবিক ঘটনা যদি প্রশ্ন হয় তখন আমাকে কি দেখতে হয়, বিশেষ করে 3টে প্ল্যানেট দেখতে হয়, একটা রাহু, একটা কেতু, একটা শনি। কেতুর থেকেও বেশি কার্যকরী হয় রাহু আর শনি। আর দেখতে হয় কি প্রশ্ন যখন আসছে তখন আমার প্রশ্ন আসাকালীন কোন শুভ গ্রহ যদি অশুভ অবস্থানে বসে তবে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ভৌতিক প্রশ্ন বেশি অ্যাক্টিভ হয়। এরকম হয়তো আমার লগ্ন, আমার কাছে এরকম প্রশ্ন এলো, কেউ একটা রাম হয়তো আমাকে প্রশ্ন করেছে, তার লগ্ন পড়েছে হয়তো সিংহ লগ্ন, প্রশ্ন আসা আমি দেখলাম। এবার রবি দেখছি এখন হয়তো প্রশ্নের সঙ্গে রবি হয়তো শুক্রের সঙ্গে রয়েছে, সরি রবি হয়তো রাহুর সঙ্গে বসে আছে বা রাহুর দৃষ্টি গোচরে রয়েছে, আর তার উপর থেকে হয়তো চন্দ্রের ট্রানজিট হচ্ছে। চন্দ্র মানে কি তার মানে মোটামুটি 2.5 দিন লাগে। এবার আমি হয়তো এটা বলতে পারি যে আপনি ভয়টা কতদিন ধরে পাচ্ছেন, তো সে আমাকে বললো যে আমি এতদিন ধরে ভয় পাচ্ছি না, এরকম হচ্ছে। তো আমি ওই সময় যে গোচরটা দেখে বলতে পারি যে দেখুন আপনি কিছু চিন্তা করবেন না, এটা একটা হতেই পারে, কোনো সময় গ্রহগত কিছু কানেকশনে তো এরকম হয়। তো আমার মনে হয় আপনার 5 থেকে 10 দিন যাক, তার মধ্যে দেখুন আপনি আস্তে স্বাভাবিক হয়ে যাবেন। তাহলে আমাকে কি দেখতে হলো, লগ্ন কোন ঘরে বসে আছে, 6 আর 12 কোনো কানেকশন পেয়েছে নাকি, সেইখানে তো কোনোভাবে রাহু যুক্ত আছে নাকি, আর রাহুর গোচরের মধ্যে কোনোভাবে চন্দ্র পড়ে গেছে কিনা। তো এইরকম ভাবে কিন্তু আমরা এই কানেকশন গুলো দেখে কিন্তু ভৌতিক প্রশ্ন কিন্তু নির্ধারণ করতে পারি। টাকা পয়সার ক্ষেত্রে ধরুন আমাকে কেউ টাকা দিয়েছে, তাকে আমি কবে টাকা দিতে পারবো এরকম একটা প্রশ্ন হয়, বা আমি কাউকে ধার দিয়েছি, ধার আমি কবে সে আমাকে শোধ করতে পারবে এরকম প্রশ্ন হয়।
ব্যাংক থেকে লোন নেব, সেই ক্ষেত্রে আমাকে ষষ্ঠ ভাব বিচার করতে হয়। ষষ্ঠ ভাব থেকে আমরা শুভ অশুভ দুটোই বিচার করতে পারি। তারপর ধরুন শুধু টাকা নয়, ধরুন আমরা কোনো জিনিসই কাউকে দিয়েছি, সেটা আমি পাচ্ছি না, বা হয়তো কোনো জিনিস কেউ আমার থেকে চুরি করে নিয়ে চলে গেছে, বা ধরুন টাকাটাই হয়তো চুরি করে নিয়ে চলে গেছে। তো এইরকম যদি টাকা বা কোনো জিনিস সংক্রান্ত কোনো কিছু আমরা চুরি হয়েছে এরকম দেখে, অবশ্যই চুরির ক্ষেত্রে আমরা রাহুকে দেখবো, এবং সেখান থেকে কি দেখবো, লগ্নের সঙ্গে অষ্টম ভাব দেখবো, লগ্নের সঙ্গে তৃতীয় ভাব দেখবো। কেন তৃতীয় ভাব আমরা কখন দেখি, যদি আমরা সন্দেহ করি যে আমাদের কোনো প্রতিবেশী বা চেনা পরিচিতের মধ্যে হয়তো কেউ নিতে পারে। আমরা বলি না যে ঘর থেকে জিনিসটা চলে গেল, যেন হাওয়ার মতো উড়ে গেল, হয়তো ও নিয়েছে। কেন ও নিয়েছে, হয়তো সেই সময় ও আমার বাড়িতে প্রেজেন্ট ছিল, সে হয়তো আমার পাশের বাড়ির কোনো কাকিমা বা পাশের বাড়ির জেঠিমা বা পাশের বাড়ির কোনো ভাই দাদা কেউ একটা হতে পারে। আমরা সন্দেহ বশে হলেও তো বলি। তো সন্দেহ যখন কোনো সামনাসামনি সারাউন্ডের মধ্যে কাউকে করব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা তৃতীয় ভাব, ঘোড়া চলাকালীন বা ঘোড়ায় যে তৃতীয় ভাবটা পড়ছে সেটাকে বিচার করবো। সপ্তম ভাব থেকে কখনো কখনো দেখি যে আমার পার্টনার, আমার বন্ধু, আমার কলিগ হয়তো আমার টাকাটা মেরেছে কিনা আদৌ, সেটা আমি কি করে জানতে পারবো? তখন আমার লগ্ন থেকে সপ্তমের কানেকশন দেখবো। আচ্ছা, এবার হচ্ছে শিক্ষা, চাকরি বা পরীক্ষা সংক্রান্ত। শিক্ষা ক্ষেত্রে আমরা কি দেখবো, শিক্ষা সংক্রান্ত যে কোনো প্রশ্ন যদি আসে, যদি প্রাথমিক শিক্ষা হয়, লগ্ন তো আমার সব ক্ষেত্রেই লাগছে। লগ্নকে আমরা ছেড়ে কোনো সময় D1-এও বিচার হয় না, পড়ার ক্ষেত্রেও বিচার হয় না। লগ্নকে যেমন দেখবো, সেক্ষেত্রে আমরা কি দেখবো, ফোর্থ কে দেখবো প্রাথমিক শিক্ষা হলে। যদি প্রাথমিকের থেকে একটু উচ্চ প্রাথমিক হয় তাহলে আমরা ফিফথ কে দেখবো, ফিফথ হাউস কে। আর যদি তার থেকে বেশি হয় তাহলে হচ্ছে নাইন্থ হাউস কে দেখবো। চাকরি যদি কোনোভাবে প্রশ্ন আসে তখন সেক্ষেত্রে থার্ড হাউস এবং 10th হাউস কে দেখবো। কর্মে সাফল্য বা পদোন্নতির জন্য কিন্তু আমরা অবশ্যই 11 ভাবকে একান্তভাবে বিচার করবো। কারণ 11 ভাব হচ্ছে সার্বিক লাভের জায়গা। সেটা যদি এরকম প্রশ্ন আসে যে আমার সন্তান পরীক্ষায় পাশ করবে কিনা, ভালো রেজাল্ট হবে কিনা, আমার ছেলে বা আমার বরের প্রমোশন হবে কিনা, যত রকমেরই হবে কিনা পজিটিভ অ্যাসপেক্টে প্রশ্ন আসবে, তখন সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাকে 11th এর ভাব বিচার করতে হবেই হবে। যদি কোনো প্রপার্টি রিলেটেড প্রশ্ন হয় যে আমি জমি কিনতে পারবো কিনা, বা আমার জমি সংক্রান্ত একটা কেস চলছে, আমি সেই কেস থেকে মুক্তি পাবো কিনা, বা আমার বাড়িতে জমি ভাগাভাগি হচ্ছে, আমি সেই জমির ভাগ পাবো কিনা, আমি একটা বাহন কিনতে পারবো কিনা, আমি একটা সোনার কানের দুল কিনতে পারবো নাকি, যত রকম সম্পদ, প্রপার্টি, প্রসপারিটি নিয়ে কথা হবে, তখন আমরা কি কি দেখবো, ভাবের ক্ষেত্রে অবশ্যই ফোর্থ হাউস দেখবো, সঙ্গে 11th এর কানেকশন দেখবো। আর গ্রহের ক্ষেত্রে কি কি দেখবো, বুধ, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, এই চারটে গ্রহ ঠিক কোন কোন জায়গায় বসে আছে, এবং তাদের সঙ্গে কি কোনো ম্যালিফিকের কানেকশন আছে, নাকি ম্যালিফিকের দৃষ্টি আছে, নাকি সবটাই পজিটিভ আছে। সেই হিসেব থেকে আমি বলতে পারি কি যে আপনার গৃহ নির্মাণ এই সময় থেকে এই সময় হবে, অথবা আপনার গৃহ নির্মাণ সামান্য দেরি হবে, অথবা আপনি তো সোনা কিনতে পারবেন না, আপনাকে সোনা বন্ধক দিতে হবে, বা এই সময় আপনার সোনা বন্ধক দেওয়া ছিল, আপনি এই সময় থেকে সোনা বন্ধক মুক্তি করতে পারবেন, বন্ধকটা ছাড়িয়ে আপনার কাছে সোনা নিয়ে আসতে পারবেন। তাহলে আমি যখন কোনো বিচার করব, তখন আমাকে কি দেখতে হবে, প্ল্যানেটের সাথে আমার ওই যে লগ্নে অথবা যে যে ঘরগুলো আছে, যে যে ভাবগুলো আছে, সেগুলোর কনজয়েন্ট পজিশন। কেন, শুধু সময় নির্ধারণ করতে গেলে, শুধু সময় না, যে কোনো ভাবেই সময়ের সঙ্গে সঙ্গে রেসপন্সিবল গ্রহ এবং রেসপন্সিবল ভাব, এইগুলো যতক্ষণ ঠিকঠাক কনজাংশন না হবে, এবং এই ঠিকঠাক কনজাংশনের সময়, কনজাংশনের ডিগ্রি, কনজাংশনের আসপেক্ট এবং কনজাংশন দিয়ে প্ল্যানেট টু প্ল্যানেট গোচর, এই চারটে যদি ঠিকঠাক ভাবে ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু আমি কখনোই কিন্তু প্রকৃত অর্থে সময়টা নিরূপণ করতে পারবো না। এছাড়া ধরো যুদ্ধ, এই যে রিসেন্টলি ইউক্রেনের যুদ্ধ গেল, তারপরে এই যে মাঝখানে যে যুদ্ধ করেন একটা পরিস্থিতি, এই মনে হয় যুদ্ধ লাগছে, যুদ্ধ হবে কি হবে না,
এরকম পরিস্থিতি, আইপিএল ম্যাচ বা ফুটবল ম্যাচ বা কোন রকম আইনি সংক্রান্ত জটিলতা, এরকম যদি কোনো প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা কি দেখবো, এগুলো কি হয়, এগুলো আমরা কি চাই, এগুলো তো খুব একটা কি বলবো টেনাসিটি সম্পন্ন প্রশ্ন, যে সেই কি বলবো সেই ব্যাটেল ফিল্ডে মানে হয় না যে খুব তাড়াতাড়ি আমার উত্তর দরকার, মানে এক্ষুনি আহ এটাকে কি বলবো এটাকে তৎপর, মানে এইগুলো পেতে এই প্রশ্নগুলো এই ইভেন্ট গুলো না যত তৎপরতার সঙ্গে কাটিয়ে ফেলে যায় তত মনে হয় ভালো হয়। যুদ্ধ আমরা কি কেউ চাইবো যে দীর্ঘকালীন দীর্ঘসূত্রতা নিয়ে লং টার্ম ধরে যুদ্ধ চলুক? কারণ যুদ্ধ যে দেশের সঙ্গে যে দেশের হচ্ছে, শুধু দেশ না, শুধু রাষ্ট্রের ক্ষতি না, প্রত্যেকটা দেশের কিন্তু অর্থ মানে আর্থসামাজিক সোশিও ইকোনমিক অবস্থা একদম কোলাপস হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কি চাইবো, এই যত রকম জটিল প্রশ্নগুলো আছে এগুলো যাতে আমাদের কাছ থেকে খুব তাড়াতাড়ি একদম উদ্ধার পেয়ে যায়। তো এই সব প্রশ্ন এলে অবশ্যই আমাদের চন্দ্রকে আগে দেখতে হবে। চন্দ্র দেখবো, লগ্ন ভাব দেখবো, সপ্তম দেখবো, আর কি কি দেখবো, কি কি গ্রহকে দেখবো, দেখবো শনিকে দেখবো, রাহুকে দেখবো, মঙ্গলকে দেখবো। কেন, যত রকম রক্তাক্ত বা ব্লাডি ফিল্ড এরকম গ্রহের জন্য কি হয়, রেসপন্সিবল কে হচ্ছে মঙ্গল। খেলার ক্ষেত্রে মঙ্গল, যুদ্ধের ক্ষেত্রে মঙ্গল, কোনো আইনি সংক্রান্ত জটিলতার ক্ষেত্রে মঙ্গল। ইভেন আরেকটা যেটা এখানে উল্লেখ করা হয়নি, ঋণ, সে যদি প্রচন্ড ঋণ করে, ঋণগ্রস্ত অবস্থা থেকে সে বেরোতে পারবে কি পারবে না, সেই ক্ষেত্রে থেকে কিন্তু আমরা মঙ্গলকে বিচার করি। বিবাহের সময় নিরূপণের ক্ষেত্রে কি, তার বিবাহের ক্ষেত্রে কি বিয়ে প্রেমে বিবাহ হবে কি, বিবাহ অ্যারেঞ্জ ম্যারেজ করে হবে, বিবাহ কেমন হবে, আমার হাজবেন্ড আমার স্পাউস কেমন হবে, সে কি আমাকে স্বাধীনতা দেবে কি দেবে না, যত রকমের প্রশ্ন হয় সব কিন্তু প্রশ্ন কিন্তু আমরা এই একই রকম ভাবে তার কিছু ভাব বিষয়, মানে ধরুন লগ্ন, পঞ্চম, সপ্তম, 11 মানে আমার বিয়েটা কতটা ভালো হলো কি খারাপ হলো সেইটা এভাবে কিন্তু বিচার করতে পারি। সন্তান ভাবের ক্ষেত্রে ধরুন আমাদের প্রথমত বিচার করতে হবে পঞ্চম ভাব, লগ্নের সঙ্গে পঞ্চমের কতটা সম্বন্ধ স্থাপন হয়েছে, এবং সেইখানে পঞ্চমের সঙ্গে কি কোনো ম্যালিফিক প্ল্যানেট যুক্ত হয়েছে নাকি ম্যালিফিক ভাবের কোনো রকম লর্ড এসে যুক্ত হয়েছে। এছাড়া আরো অন্যান্য সূত্রাবলী এখানে রয়েছে, নেই তারা সন্তান বিচার থেকে, এটা এটা একটা অনেক বড় একটা এপিসোড। দেশের বাইরে যদি আমি যেতে চাই, যে গ্রিন, ভিসা কার্ড, লটারি এবং জেল, কেউ জেল থেকে মুক্ত পাবে, কেউ হসপিটাল থেকে মুক্তি পাবে না বাড়ি ফিরবে, যত রকম মুক্তি বা রিলিফ সংক্রান্ত ব্যাপার, ইভেন ত্রাণ, যদি আমি ত্রাণ দিতে চাই, জানি কিছু লোককে ত্রাণ দেবো এই বর্ষায়, ধরুন আয়লা আমফান এগুলো ত্রাণ, সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রথম বিচার করব লগ্ন, তার সঙ্গে তো 12 থাকবে। কেন, যত রকমের মুক্তি, আমি এই যে কথা বলছি মানে আমার পেট থেকে কথাটা বেরোচ্ছে, এটাও কিন্তু ওয়ান পয়েন্ট অফ মুক্তি। আমি কাউকে দান করলাম, এটাও কিন্তু আমার অর্থের মুক্তি হলো। এই যত রকমের মুক্তি আছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই দেখতে হবে দ্বাদশ ঘর। দ্বাদশ ঘরে কোন গ্রহ বসে আছে, তার সঙ্গে লগ্নের কি সম্পর্ক আছে, দ্বাদশ ঘরে যে গ্রহ বসে আছে তার সঙ্গে অন্যান্য নক্ষত্রের কি যোগ আছে, সেই গ্রহটা কি আদৌ পাপকর্তাকে যোগের মধ্যে পড়েছে কি পড়েনি। এবং যখন দেশের বাইরে কোনো কিছু দেখি তখন সেই ক্ষেত্রে এখানে একটা কিছু মনে রাখা দরকার, ধরুন আমার কাছে অ্যাব্রোড থেকে কোনো প্রশ্ন আসছে বাইরে থেকে, যে ধরুন আমার বউ ভিসাটা পাচ্ছে না, আমার বউ ইন্ডিয়াতে আছে, আমি হয়তো আমেরিকায় আছি, ভিসা কবে পাবো। সেই ক্ষেত্রে আমরা কি করি, আমার এখানে প্রশ্নটা হলো হয়তো সকাল 9টায়, কিন্তু আমাকে হিসেব করতে হবে যে ওইখানের প্রশ্ন, যে স্টেট থেকে বা যে কান্ট্রি থেকে প্রশ্ন আসছে সেইখানে টাইমটা মানে আমাদের ইন্ডিয়ান সময় থেকে ওই জায়গাটা কতটা পিছিয়ে বা কতটা এগিয়ে, এই সময়টা বিচার করে কিন্তু তখন আমাদের কিন্তু প্রশ্নের সময়টা নিরূপণ করতে হবে। এক্স্যাক্টলি যখন ওয়েসিস কান্ট্রি হয়, ওভারসিস কান্ট্রি যখন হয়, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ল্যাটিটিউড লঙ্গিটিউড আর সময়ের এই মাপকাঠিটা, এই যে ভেরিয়েশনটা কিন্তু আমাদের করে নিতে হবে। তো মোটামুটি আমরা দেখতে পেলাম যে এছাড়া মানে যা যা বললাম, ধরুন রোগ সংক্রান্ত, বিবাহ, জেল থেকে মুক্তি, গ্রিন কার্ড, সন্তান, যুদ্ধ, আইনি জটিলতা, লোন পরিশোধ, এরকম যত রকম প্রশ্ন আছে এগুলো কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে কিন্তু তার সময় নিরূপণ কিন্তু ঘোরার মাধ্যমে করতে পারি। এছাড়াও কিন্তু যেটা করা যায় সেটা হচ্ছে বাড়ি, আমার যে বাড়ি, আমি একটা ফ্ল্যাট কিনবো, আমার বাড়ির ডোমেনটা কেমন আছে, আমার বাড়ির এই কর্নারটা কেমন আছে, সাউথ ইস্ট কর্নারটা কেমন আছে, আমার বাড়ির বায়ু কোণটা কেমন আছে, এইগুলো কিন্তু আমরা নারী জ্যোতিষের সঙ্গে কিছু আছে, নারী বাস্তু বলে একটা টার্ম আছে, সেখানে আলাদা একটা ঘোরা বিচার করা আছে, তার মাধ্যমে দেখতে পারি। এবং
এর সঙ্গে আরো কিছু বিষয় না বললেই নয়, রাষ্ট্রায়ত্ত যে জ্যোতিষ, যেটাকে আমরা বলছি মানডে ম্যাস্ট্রোলজি, তারও যদি কিছু সময়কাল নিরূপণ করা হয়, সেটাও কিন্তু ঘোড়ার মাধ্যমে করা যায়। সেখানে কি তার কিছু আলাদা নিয়ম আছে, তার কিছু আলাদা চক্র আছে, তার সঙ্গে কিন্তু এই সময়কেই আমরা ট্যালি করে বলতে পারি। যেরকম ধরুন সর্বত ভদ্রমন্ডল, এ একটা প্রসেস রয়েছে, একটা টেকনিক আছে। দ্বিতীয় হচ্ছে ত্রিকাল দীপিকা, আরেকটা হচ্ছে সূর্য কালানান চক্র, চন্দ্র কালানান চক্র, ওটা চক্র। এইগুলোর মাধ্যমে কি হয়, একটা স্পেসিফিক জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কেন হলো, কি কারণে হলো, স্পেসিফিক জায়গার যে রাশি নক্ষত্র আছে সেইটা আমাদের দেশের সাপেক্ষে কতটা আগে কতটা পিছিয়ে, তার কত ডিগ্রিগত ভেরিয়েশন হচ্ছে, এগুলোর কিন্তু পুঙ্খানুপুঙ্খ হিসেব করে 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 কিন্তু আমরা সেই সব জায়গায় যা যা ঘটে যাওয়া এপিসোড, ইভেন্ট বা ওইরকম কোনো অগ্নিগর্ভ পরিস্থিতি থেকে যদি আমাদের কাছে কোনো প্রশ্ন আসে, সেগুলো কিন্তু আমরা নিরূপণ বা বিচার করতে পারি। মোটামুটি ভাবে আমি পুরো স্লাইডটাই শেষ করলাম, বোঝানোর চেষ্টা করলাম যতজন আছে। আমি শুধু বলতে চাই যে আপনারা যারা যারা আছেন, আপনারা কতটা বুঝলেন, বা আপনাদের যদি কোনো ব্যাপারটা সম্বন্ধে আরো কিছু জানার থাকে তাহলে আমাকে বলতে পারেন। একটু একটু আমাকে রেসপন্স করবেন প্লিজ। কেউ একটা কাইন্ডলি রেসপন্স করুন। স্যার আছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, রেসপন্স করুন, মানে যদি কেউ থাকে তাদের যদি কিছু বোঝানোর থাকে, তাহলে আমি ওই যে আপনাকে যে চার্ট গুলো দিয়েছিলাম সেই চার্ট গুলো দেখে ওদের এক্সাম্পলটা আরো একটু ক্লিয়ার করে দিতাম। আপনি আগে জিজ্ঞেস করে নিন যে ওনাদের কোথাও বুঝতে কোনো এক মিনিট, এক মিনিট। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, আপনি দেখে নিন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আপনি চার্টের কথা বলছিলেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে জিজ্ঞেস করুন ওনাদের মোটামুটি কেমন লাগলো, বা কোথাও যদি বুঝতে অসুবিধা হয়েছে কিনা, তাহলে আমি একটু বলে দিতাম জাস্ট। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, বা যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞাসা করুন, নাহলে পরের ডিসকাশনে তুমি চলে যাবেন। বোধহয় কারোর কিছু জিজ্ঞাসা নেই, আপনি আপনার কন্টিনিউ করুন। আচ্ছা, এখানে সবাই দেখতে পাচ্ছে তো? স্লাইডটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যালো? ভিজিবল আছে, আপনি বলুন। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, একটু একটু বলুন, নাহলে তো বোঝা যাচ্ছে না। আচ্ছা দেখুন,
এই যে এই যে চার্টটা আছে, এটা হচ্ছে এরকম ভাবে আমি একটা চার্ট প্রেজেন্ট করলাম। হ্যাঁ, এবার আমার কাছে এই চার্ট ওরিয়েন্টেড যে প্রশ্ন এসেছিল যে আমার বিবাহিত জীবন কেমন যাবে, যদি বুঝতে না পারেন অবশ্যই কিন্তু আমাকে প্রশ্ন করবেন। আমার মোটের উপর যে প্রশ্ন করেছিল যে আমার মোটের উপর মানে বিবাহিত জীবন কেমন যাবে, এই যিনি প্রশ্নটা করেছিলেন সে কিন্তু বর্তমানে বিবাহিত। সে একজন ডক্টরেট মানে ডক্টরেট হওয়ার দিকে, এবং তার একটি সন্তানও আছে। তা আমি তার চার্ট দেখে বলেছিলাম যে দেখো তোমার বিবাহিত জীবন মোটের উপর ভালো যাবে, এবং তোমার স্বামী কিন্তু তোমাকে হেল্প করবে তোমার এডুকেশনের দিকে। তুমি যেটা ভাবছো যে বিয়ের পর তোমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে, এরকম কিছু কিন্তু আমি দেখতে পাইনি বা হবে না। তো যদি সেটার ক্ষেত্রে দেখি, আমি একবারই দেখতে পাবে দেখুন এখানে লাল দাগ দেওয়া যে জায়গাটা, এটাতে লগ্ন। লগ্ন হচ্ছে মিথুন লগ্ন পড়েছে, সপ্তম হচ্ছে ধনু। সপ্তমে ধনুর ঘরে ধনুর যে নিজস্ব অধিপতি সেটি নিজে বসে আছে, বৃহস্পতি বসে আছে। আর লগ্নপতির সঙ্গে কি কানেকশন আছে? কারকের কানেকশন আছে। যদি এখানে কেউ বুঝতে না পারেন আমাকে কিন্তু অবশ্যই বলবেন। ম্যাডাম কোন ঘরটা লগ্ন একটুখানি বলবেন? সব এই ঘরগুলোর পাশে একটা সাতের মতো লেখা কেন বুঝতে পারছি না। এই যে ঘরটা, হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। দেখুন এই মিথুন, ও মিথুন লাল রাস্তা একটা লগ্ন। দেখুন এখানে লেখা আছে লগ্ন মিথুন, একদম। তো ওইখান থেকে গিয়ে লগ্নের যে বসে, তা তার আমার কাছে প্রশ্ন ছিল যে আমার কেমন থাকবে। হ্যালো, ম্যাডাম এর কি সবচেয়ে বীজ যোগ রয়েছে শনি চন্দ্র এক ঘরে? একটু স্লাইডটা একটু নিয়ে আসুন। হ্যাঁ, শনি চন্দ্র শুক্র এর এক ঘরে। এটা এখানে কিন্তু জেনারেল বিচার করছি না, বীজ যোগ আছে কি যোগ আছে আমি দেখতে যাচ্ছি না। প্রশ্নটা আমাকে যে করেছেন একটুখানি শুনুন। হ্যাঁ, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা একটু আমাকে স্লাইডটা নিয়ে আসুন, স্লাইডটা দেখ। তো এখানে কিন্তু আমরা জেনারেল দিগনের মতো কোনো কিছু দেখবো না যে কোথায় বীজ যোগ আছে কি আছে, শুধু আমরা কানেকশন দেখবো, অনলি ফর কানেকশন দেখবো আমরা। তো যখন দেখতে পাচ্ছি যে একটা জেনারেল পয়েন্ট বলেছিলাম যে লগ্নেশের সঙ্গে কারকেশের যদি সম্পর্ক দেখি, লগ্নেশের সঙ্গে কারকেশের যদি সম্পর্ক দেখি, তাহলে এখানে লগ্নেশকে বুধ লগ্নেশ, কারকেশ মানে কি? যে ঘরটা সপ্তম পড়ছে তার কারকপতি, যে ঘরটা সপ্তম পড়ছে তার কারকপতি এখানে কারকেশ বৃহস্পতি। তাহলে লগ্নেশ বুধ, তার সঙ্গে বৃহস্পতি এক ঘরে কনজয়েন্ট রয়েছে। এখানে কিন্তু আমার কে বকরি কে দগ্ধ আমার দেখার দরকার নেই। আমরা অবশ্যই দেখবো বকরি বা দগ্ধ প্ল্যানেট, অবশ্যই দেখবো, কিন্তু সেটারও একটা ক্ষেত্র আছে। এগুলো সমস্ত অ্যাডভান্স লেভেলে বোঝানো হবে কোন ক্ষেত্রে দেখবো, কেন জিনিসগুলো মানে কোনো জিনিস হতে হতে গিয়ে শেষে আটকে যায়। তো এইরকম যখন ঘটনা হচ্ছে তখন সেই ক্ষেত্রে বলতে পারি কি মোটের উপর বিবাহিত জীবন ভালো যাবে। হ্যাঁ, এবার এখানে আমি এটা আরেকটা প্রেডিকশনও দিয়েছিলাম যে তোমার বিবাহিত জীবন অবশ্যই ভালো যাবে, কিন্তু তার মাঝখানে কিছু অশান্তি হবে। কেন অশান্তি? দেখুন, ফোর্থে রাহু আছে, এর যে শাশুড়ি, এর শাশুড়ি কিন্তু দিনও মন থেকে বিয়ের পর চাইনি যে তার বাড়ির বউ পড়াশোনা করুক। মেয়েটি 50,000 টাকার উপরে মাইনে পায়, রিসার্চার। তো সেই ক্ষেত্রে মুখের উপর কিছু বলতে পারে না, ঘরে শান্তির জন্য কিছু বলতে পারে না। কেন? তার মেয়েটির হাজবেন্ড তার ফল।
অশান্তি কিন্তু এর প্রথম প্রথম একটু আধটু হয়েছে, কারণ শুধুমাত্র সপ্তম দেখলে হবে না, শুধু আমার বর ভালো দেখলে হবে না, আমার বরকে নিয়ে আমি কোথায় বাস করছি সেই জায়গাটাও দেখাতে দরকার। আমি এখন জঙ্গলে বাস করলে তো নিশ্চয়ই আমাকে প্রাণ ভয় কাটাতে হবে। তো এইরকম যখন ক্ষেত্র পড়ছে, এইরকম ক্ষেত্রে কিন্তু আমরা এইরকম ভাবে কিন্তু খুব সহজে বলতে পারি যে আপনার মোটের উপর জীবন ভালো যায়। স্যার পরের স্লাইডটা একটু নিয়ে আসুন। আচ্ছা, এই ক্ষেত্রে দেখুন, এই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা, এই যে ব্যক্তি, হ্যাঁ, এই ব্যক্তি ইনি কিন্তু বর্তমানে দিল্লি ইউনিভার্সিটিতে এনভায়রনমেন্টাল সায়েন্সের প্রফেসর। তো এই যে কোশ্চেনটা করেছে তার কথা বলছি আমি। আমাকে প্রশ্ন করেছিল যে এর যখন কোশ্চেনটা এসেছে সে তখন পরীক্ষা দিচ্ছে, তার তখন গেট পরীক্ষা চলছে, যে আমি গেট পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো কিনা, আমার পক্ষে গেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব কিনা। তো গেট একটা কি টাইপের পরীক্ষা, এটা তো রিসার্চ লেভেলের পরীক্ষা। তো এর লগ্ন কি, এর লগ্ন হচ্ছে শনি। শনি কোথায় বসে আছে দেখুন, শনি বসে আছে কিন্তু প্রায় দশমে। দশমে কার সঙ্গে বসে আছে, চন্দ্রের সঙ্গে বসে আছে। শনি চন্দ্র, এদিকে লগ্নে বুধ। লগ্নে বুধ থাকার একটা কারণ কি, কারণ এই কিন্তু পড়াশোনায় ভালো, আমরা এমনি নর্মাল দেখেই বুঝতে পারছি। এবার এই লগ্নপতির সঙ্গে দশমপতির কানেকশন মানে কর্ম। দ্বিতীয় কথা হচ্ছে কিরকম পড়াশোনা, রিসার্চ ওরিয়েন্টেড। অষ্টমে হচ্ছে কেতু, রিসার্চকে দেখাচ্ছে। 3 নম্বরে উচ্চস্থ রাহু, মানে বাইরে গিয়ে পরীক্ষা দিচ্ছে। কার সঙ্গে পরীক্ষা দিচ্ছে, অনেক বন্ধু বান্ধবের সঙ্গে পরীক্ষা দিচ্ছে, কিন্তু তার কিন্তু মঙ্গলটা কিন্তু যথেষ্ট ঠিকঠাক জায়গায় আছে, মানে রক্তের তেজ আছে, বোঝা সেই ক্ষমতা আছে, পরীক্ষাটা দেওয়ার মতো এবিলিটি রাখছে। একে আমি যে সময় বলেছিলাম সেই সময়তে কিন্তু পরীক্ষাটা সত্যি সে পাশ করেছিল। কিন্তু একে আমি যখন গোচর আমার কাছে যখন আমাকে প্রশ্ন করেছিল, তখন একে আমি আরেকটা কথাও বলে দিয়েছিলাম যে তুমি পরীক্ষায় পাশ করতে পারো, তোমার এডুকেশন ভালো হতে পারে, কিন্তু তোমার মনে হয় না খুব তাড়াতাড়ি বিয়ে হবে, অথবা তোমার আদৌ বিয়ে কোনোদিন হবে কিনা। এই লোক আজও আমার সঙ্গে যোগাযোগ রেখেছে, কোনো না কোনো দরকার অদরকারে আমাকে কন্ট্যাক্ট করে। সত্যি এ আমার থেকে 7 বছরের বড়, এর কিন্তু সত্যি বিয়ে হয়নি। তো কেন বিয়ে হয়নি সেটার প্রসঙ্গটা আগে, মানে এখন আর আলোচনা করে লাভ নেই। আর এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, হোরারি বা হোরা যখন টাইম নির্ণয় আমরা করব, তখন অবশ্যই মাথায় রাখবো যে একসঙ্গে মাল্টিপল কোশ্চেন করব না। কেন মাল্টিপল কোশ্চেন করব না, কারণ আমি যদি একই সঙ্গে মাল্টিপল কোশ্চেন করি, আমার লগ্ন তো একটাই পড়ে যাচ্ছে, আমি বিচারটা করবো করে। মিনিমাম একদিনে 2 বেলাতে 2টো কোশ্চেন করতে পারি, অথবা খুব যদি প্রচন্ড দরকার হয়, প্রচন্ড জানতে ইচ্ছুক, তখন 2 ঘন্টা অন্তর আমি ইন্টারভেলে প্রশ্ন করতে পারি। কিন্তু কখনোই কিন্তু একই সঙ্গে 2টো প্রশ্ন করা সম্ভব নয়। বা কাউকে যদি কেউ আমাকে বা কেউকে যদি বলেও, তখন আমাদের এটা বলা উচিত যে দেখুন 2টো প্রশ্নের মধ্যে কোনটা এসেনশিয়ালিটি আপনার বেশি, যেটা আপনার কাছে বেশি গ্রহণযোগ্য, যে ইভেন্টটা আপনাদের কাছে ভীষণ প্রয়োজনীয়, আপনি সেটাই বলুন, আমি সেটারই উত্তর আগে দেবো, তার আগে নয়। তাহলে বোঝা গেল এইরকম ভাবে কিন্তু আমরা বিচারটা করি। আচ্ছা, নেক্সট স্লাইডে যান একটুখানি। হ্যালো, নেক্সট স্লাইডটা একটু দেখান। আচ্ছা, হ্যাঁ, দেখুন এই যে স্লাইডটা আছে, এই স্লাইড আমাকে যিনি তার মা প্রশ্ন করেছিল যে আমার সন্তান প্রচন্ড ভোগে, তার কারণটা কি, বা এই ভোগান্তি ওর কবে যাবে। দেখুন একবারই চোখে দেখুন এর যে লগ্ন, এর লগ্ন কোথায় বসে আছে, লগ্ন কানেক্টেড কোথায়, 6th হাউস, মানে ম্যালেফিক ঘরে। আমি এখানে বলেছিলাম যে আপনার সন্তান বেঁচে থাকবে না এমন অবশ্যই ভালো হবে, কিন্তু কথাটার প্রসঙ্গটা কিন্তু 6th হাউসে রয়েছে, কিন্তু প্রথম থেকে জীবনে কিন্তু 10-12 বছর কিন্তু ওর কিন্তু শারীরিক প্রচন্ড ট্রাভেল যাবে, এবং শ্বাসকষ্ট, জ্বর, বুকে পিঠে সর্দি বসে যাওয়া, এইরকম টাইপের কোন রকম শরীর নেই, মানে যেন শনি রিলেটেড যে কাজগুলো হয় সেগুলোতে কিন্তু বেশি কিন্তু ভুগবে।
এক্স্যাক্টলি কিন্তু এর তাই ছিল। তো বর্তমানে এখন অনেকটাই বেটার আছে, অসুবিধা নেই। নেক্সট ডান। এই ছকটা দাঁড় উনি আমাকে প্রশ্ন করেছিলেন যে আমার বিয়ে কি আদৌ হবে, আর যদি বিয়ে হয় বিয়ে কেমন হবে। আমি বেশি কিছু দেখিনি। ওনার প্রশ্ন আসাকালীন আমি একটা কথাই ওনাকে বলেছিলাম যে কিছু মনে করবেন না, আপনি মানুষটি কিন্তু খুব সহজ নন, আপনার জীবনে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। তাই সবকিছুর বাইরে যদি নিজেকে ঠিক করতে পারেন তবেই আপনার বিবাহিত জীবন ভালো হবে, না হলে কিন্তু মনে হয় না আপনার বিবাহিত জীবন খুব একটা ভালো যাবে। কারণ দেখুন, একদম লগ্ন লগ্ন লর্ড গিয়ে বসে আছে অষ্টমতে। লগ্ন বা বিবাহ তার সমস্ত অধিপতি হচ্ছে শুক্র। এর দেখেই বুঝতে পারছি যে বিবাহের জায়গা কোনোদিনও ভালো হবে না বা হওয়ার সম্ভাবনাও নেই। দ্বিতীয় কথা, ষষ্ঠ কেতু বুধের সঙ্গে প্রচন্ড অ্যারোগেন্স, মানে আমাকে যখন প্রশ্নই করি তখনই খুব অ্যারোগেন্স নিয়ে প্রশ্ন করেছি, তারও প্রকাশ কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। দ্বাদশে রাহু, প্রশ্ন আসাকালীন। সুতরাং এই মানুষের কিন্তু বিয়ে আজও হয়নি। সম্পর্ক হয়েছে, প্রচুরবার সম্বন্ধ দেখেছে, বিয়ে কিন্তু হয়নি। তাহলে আমি খুব ছোটর মধ্যে ইন নাটশেল ছোট্ট করে কিন্তু বুঝিয়ে দিলাম যে কিভাবে আমরা গ্রহগত কনজাংশন থেকে লগ্নের সঙ্গে কিন্তু ভাব বিচার করে কি করে আমরা দেখি যে ইভেন্টটা হবে কি হবে না। আমি শুধু এখানে যেটা দেখিয়ে দিলাম কি ইভেন্ট, যে এই ইভেন্ট গুলো হবে না। এবার কেন হলো না এটাও বললাম। এবার যখন আমি টাইমিং দেখবো তখন সেই ক্ষেত্রে আমাকে বিচার করতে হবে যে তার সঙ্গে রেসপন্সিবল কি কি ঘর আছে, কি কি হাউস আছে, কি কি ডিগ্রি আছে। তো একই দিনে এতগুলো জিনিসপত্র বোঝানো, বুঝতেই পারছেন অনেক বড় একটা টপিক, ফার্স্ট টপিক। কারণ এক একটা টপিকের উপর নির্ভর করে অনেকগুলো সাব টপিক হচ্ছে, সাব টপিক হচ্ছে। তো অতগুলো কোয়ারিজ বা অতগুলো ছক দেখিয়ে দেখিয়ে বোঝানো মানে বুঝতেই পারছেন এটা সম্ভব না। রাত্রি 11টা 12টা বেজে যাবে। তো এখানেই আজকে আমার বক্তব্য শেষ করছি। আপনারা শুনলেন, আপনারা অবশ্যই বলবেন কেমন লাগলো ক্লাসটা। আর যদি কোথাও সত্যি বুঝতে অসুবিধা হয়, কোয়ারিজ থাকে, স্যারকে একবার জানাবেন অবশ্যই, আমি জানতে পেরে যাবো, বা আমার এখানেও আপনারা SMS এর মাধ্যমে বলে দিতে পারেন। তাহলে আজকের মতো এখানেই আমার ক্লাস আমি শেষ করলাম। সকলে ভালো থাকবে। ম্যাম একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি আপনার সঙ্গে যোগাযোগ কি করে করা যেতে পারে পার্সোনাল কনসালটেন্সির জন্য? স্যারের থেকে ও আচ্ছা। আচ্ছা, আপনারা যারা এতক্ষণ ক্লাস অনলাইনে আপনি প্রেডিকশন করেন? হ্যাঁ, যারা এতক্ষণ ক্লাসে ছিলেন সবাইকে ধন্যবাদ। মাইক টপ করুন। যারা যারা ইচ্ছুক আছেন ম্যামের ক্লাস শোনার পরে যে আমরা অ্যাডভান্স ক্লাসটা করব ম্যামের থেকে, তাহলে অবশ্যই যে কমিউনিটিটা দেয়া আছে আপনাদের কাছে, দেখবেন হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেয়া আছে কমিউনিটির। তো কমিউনিটির লিঙ্কে আপনারা জয়েন হয়ে থাকুন, ওখানে সমস্ত ইনফরমেশান দিয়ে দেওয়া হবে। ইভেন আমি এখানে উল্লেখ করেই দিচ্ছি যে পসিবল কতদিন হবে, কতদিনে ক্লাস কমপ্লিট হবে এটা খুব একটা বলা কঠিন, কিন্তু উনি বলেছিলেন যে 3 মাস থেকে এরকম নেবেন, কিন্তু 3 মাসে যদি এরকম করেন অনেকটা লং হয়ে যাবে। আমি চাইবো যে এক্সট্রা বেশি বেশি করে ক্লাস নিয়ে, যাতে পুজোর আগে বা পুজোর মধ্যে এরকম কাছাকাছি গিয়ে ক্লাসটাকে কমপ্লিট করে দেওয়া যায়, যে সপ্তাহে 2-3টে করে ক্লাস নিয়ে। তো সেজন্য করে আপনারা নিশ্চিন্তে হ্যাঁ মোটামুটি তো ধরুন যা টপিক আছে 36 ক্লাস তো লাগবেই, 30-35টা ক্লাস হবে। 30 থেকে 36। ঠিক আছে, তো সেইভাবে আমরা চেষ্টা করব। এবং আপনারা হচ্ছে এই ক্লাসের রেকর্ডিং অবশ্যই পেয়ে যাবেন। আর তাছাড়া আরেকটা বিষয় থাকছে যে গুরুকথা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোফাইলটা গুরুকথা অর্গানাইজেশন, তো এখান থেকে ISO সার্টিফাইড একটা সার্টিফিকেট আপনারা পাবেন আফটার কমপ্লিটেশন অফ কোর্স। তো সেটা নিয়ে কোনো রকম চিন্তা নেই। আর এই কোর্সটির জন্য করে
কিছু দক্ষিণা ধার্য করা হয়েছে অ্যাডভান্স কোর্সের জন্য, সেটা হচ্ছে ৩,৫০০ টাকা। তো আপনারা যারা যারা ইচ্ছুক আছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ইভেন কমিউনিটিতে আমার নাম্বার আর ম্যামের নাম্বার দেওয়া আছে, সেখানে অবশ্যই কথা বলে নেবেন। আর যাদের যাদের পার্সোনাল কনসালটেশনের দরকার আছে তারা কমিউনিটিতে যাবেন, দেখবেন ওখানে অ্যাজ এ অ্যাডমিন ম্যামের নাম্বার দেওয়া আছে, ওখানে এনমেল করা আছে। ক্লাস কবে থেকে হবে আমি কমিউনিটিতে জানিয়ে দেবো, মাঝখানে কিছুদিন ব্রেক থাকবে ৩-৪ দিন বা ৫ দিনের, তো সেটা অ্যানাউন্স করে দেওয়া হবে। তো আপনারা কমিউনিটিতে খেয়াল রাখবেন কখন মেসেজ যাচ্ছে ওখানে, ঠিক আছে? তো আজকের এই পর্যন্ত রাখলাম, আর আশা করছি হ্যাঁ। আপনারা আপনাদের মতামত জানাবেন এরপরে। আর চেষ্টা করব আজকের রেকর্ডিংটা আপনাদের কমিউনিটির মধ্যে দিয়ে দেওয়ার। তো ধন্যবাদ সবাইকে। হ্যাঁ বলুন বলুন আপনি। যারা যারা আছেন আশা করি বর্তমানে যারা রয়েছেন আশা করছি এরা সবাই হয়তো জ্যোতিষ সংক্রান্ত চর্চায় হয়তো নিবেশিত রয়েছেন। তো ওনারা যদি একটু বলেন সব ঠিকঠাক ছিল কিনা, বা ওনাদের বুঝতে সবার যদি অসুবিধা কেমন হয়েছে না হয়েছে একটু বললে সুবিধা হতো। যারা আছেন একটুখানি মাইকটা অন করুন, অন করে একটুখানি বলতে পারেন। আচ্ছা, ওকে। ঠিক আছে। ঠিক আছে, আপনাদের সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কমিউনিটিতে আপনারা যোগাযোগ রাখুন, ওখানে কেউ দেখতে পাবেন না অবশ্য, কিন্তু মেসেজ আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা আপডেট। শুভরাত্রি সবাইকে। শুভরাত্রি সবাইকে, গুড নাইট।